আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সায়েন্স একাডেমি এবং ম্যাক্রো স্কুলের যৌথ উদ্যোগে ওয়ান শট সিকিউ সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের কনিক্স অধ্যায়টা নিয়ে। সো আমাদের এই ওয়ান শট সিকিউ সিরিজগুলো তুমি যদি এখন থেকে ভালো করে একটু ফলো করো, তাহলে ইনশাল্লাহ তোমার একাডেমিক পরীক্ষায় ভালো একটা রেজাল্ট হবে। তাহলে চলো শুরু করা যাক। তো আচ্ছা, আমরা প্রথমে আমাদের একটা প্রশ্ন দিয়ে শুরু করি। সো দেখো, আমরা কুমিল্লা বোর্ড 2023 সালের প্রশ্নটা সমাধান করবো। সো চলো আমাদের একটু প্রশ্নটা একটু আমরা দেখি। সো আমরা এখানে দেখতেছি না, আমাদের প্রশ্নে একটু যদি ভালো করে খেয়াল করি, আমাদের এখানে একটা দৃশ্যকল্প 1-এ আমাদেরকে একটা হচ্ছে তোমার পরাবৃত্ত দেওয়া আছে। আমরা জানি পরাবৃত্তের এই জিনিসটা হচ্ছে আমাদের দ্বিকাক্ষ, বা যেটাকে তোমরা নিয়ামক রেখা হিসেবে ছিল, এবং এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের অক্ষরেখা। ঠিক আছে, সো দ্বিকাক্ষ এবং অক্ষরেখা দেওয়া আছে, এবং আমরা দেখতেছি আমাদের দ্বিকাক্ষ এবং অক্ষরেখার যে ছেদবিন্দু, সেই জেড বিন্দুটা দেওয়া আছে, যার স্থানাঙ্ক হচ্ছে 1,1, এবং আমাদের এখানে এ হচ্ছে শীর্ষবিন্দু, সেই শীর্ষবিন্দুটা আমাদের দেওয়া আছে 2,2, আর এসটা হচ্ছে উপকেন্দ্র। আচ্ছা, সো ওকে, এবার আমরা দেখতেছি দৃশ্যকল্প আমাদের আরেকটা কনিক্সের সমীকরণ দেওয়া আছে। এই হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2023 সালের ম্যাথের এই যে কনিক্সের যে প্রশ্নটা আসছিল তার উত্তর। তাহলে চলো এবার আমরা আমাদের এই অঙ্কের সমাধানে চলে যাই। সো আমরা প্রথম অঙ্কটা সমাধান করবো। প্রথম অঙ্কটা হচ্ছে আমাদের এখানে কি দেওয়া আছে, তোমার y স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু 4 মাইনাস x। সো এই পরাবৃত্তের আমাদেরকে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আচ্ছা, সো এই আমরা জানি পরাবৃত্তের ক্ষেত্রে আমাদের যে দ্বিঘাত সমীকরণ বলো কিংবা যে একঘাত বিশিষ্ট যে চলকগুলো থাকে, এগুলো সবগুলোকে আমাকে পজিটিভ করতে হয়। সো আমরা দেখতেছি এখানে আমাদের x এর সহগ হচ্ছে নেগেটিভ, তাহলে আমরা এখানে এটাকে অবশ্যই পজিটিভ করে নিব প্রথম কাজ। সো পজিটিভ করার জন্য আমরা একটা মাইনাস চিহ্ন কমন নিব। সো মাইনাস চিহ্ন কমন নিলে দেখো কি দাঁড়ায়, y স্কয়ার ইকুয়াল টু -4 ইনটু x মাইনাস 4। এবার আমাদের পরাবৃত্তের সমীকরণে চলে গেল। এবার আসলে এটাকে আমরা পরাবৃত্তের আদর্শ সমীকরণের সাথে যদি একটু তুলনা করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ধরে নিব যে মনে করি ক্যাপিটাল x ইকুয়াল টু x মাইনাস 4 এবং ক্যাপিটাল y ইকুয়াল টু স্মল y। ঠিক আছে, তো আমাদের সুতরাং আমাদের সমীকরণটা কেমন দাঁড়ায় দেখতেছি, এই স্মল yটাকে আমরা ক্যাপিটাল y ধরলাম, তাহলে ক্যাপিটাল y স্কয়ার ইকুয়াল টু -4 ইনটু এই x মাইনাস 4টাকে আমরা কি ধরলাম ক্যাপিটাল x। ঠিক আছে, তো আমরা যাকে আমরা কার সাথে তুলনা করতে পারি বলো, y স্কয়ার ইকুয়াল টু -4x এর সাথে তুলনা করতে পারি। খেয়াল করো, তো y স্কয়ার ইকুয়াল টু -4x, তাহলে যেটাকে আমাদের এই পরাবৃত্তের সমীকরণের সাথে তুলনা করতে পারি। তো যেখানে হচ্ছে আমাদের এর মান থেকে কত দাঁড়ায়, এর মান হচ্ছে আমাদের 1। ঠিক আছে, অনেক আবার এর মান -1 লিখে, এটা ভুল, এর মান 1, কারণ এটা হচ্ছে দূরত্ব নির্দেশ করে, এটার মান কখনো ঋণাত্মক হতে পারে না। সো x এর যে সহগ দেখতেছো তার মানকে তুমি 4 দ্বারা ভাগ করলে এই এর মানটা পেয়ে যাবে। তাহলে চলো ভাইয়া আমরা এই যে সমীকরণটা দেখতেছো তার একটু গ্রাফটা অঙ্কন করার চেষ্টা করি। তো দেখো, আমরা এখানে একটা x অক্ষ অঙ্কন করতেছি, আর একটা হচ্ছে y অক্ষ। সো এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল x এবং এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল y। এই যে আমরা এই সমীকরণের জন্য ভাই আমরা চিত্রটা আঁকতেছি, এই যে এই সমীকরণের জন্য। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি এবার, আমরা জানি তোমার যে চলকের পাওয়ার 1 পরাবৃত্তটা ওই অক্ষের উপর অবস্থান করে, তাই না? সো বলতে পারি এখানে কোন চলকের পাওয়ার 1, x চলকের পাওয়ার 1, তাহলে ডেফিনেটলি আমাদের পরাবৃত্তটা হচ্ছে x অক্ষের উপর অবস্থান করবে। এখন x অক্ষের কোন দিকে মুখ করে থাকবে, সেটা কি ধনাত্মক দিকে মুখ করে থাকবে নাকি ঋণাত্মক দিকে মুখ করে থাকবে, এটা বোঝার জন্য আমরা x এর যে সহগটা দেখতেছো তার চিহ্নের দিকে তাকাবো। দেখতেছি এটা চিহ্ন হচ্ছে কি আসতেছে মাইনাস, তার মানে ডেফিনেটলি এটা হচ্ছে x অক্ষের ঋণাত্মক দিকে মুখ করে থাকবে, অর্থাৎ এইরকম করে মুখ করে থাকবে। ঠিক আছে না? আর এটা হচ্ছে তাহলে এই দিকে হচ্ছে আমাদের উপকেন্দ্র থাকবে, তাহলে উপকেন্দ্র যে পাশে তার ঠিক বিপরীত পাশে কি থাকে আমাদের দ্বিঘাত রেখাটা। ঠিক আছে না? তো আমরা দেখতেছি আমাদের এই যে y স্কয়ার ইকুয়াল টু -4x যে সমীকরণ থেকে যে আমরা চিত্রটা লিখলাম, সেই চিত্র অনুসারে দেখো তো এইটা হচ্ছে শীর্ষবিন্দু না, সেই শীর্ষবিন্দুটা দেখো তো মূল বিন্দুতে অবস্থান করে, দ্যাট মিন্স এটার স্থানাঙ্ক কত 0 0। ঠিক আছে, তো আমরা ভাইয়া বলতে পারি, তাহলে আমরা বলতে পারি আমাদের এখানে শীর্ষবিন্দু, তাহলে আমরা বলতে পারি আমাদের এই সমীকরণে, অর্থাৎ এই সমীকরণ আর এই সমীকরণ দুটো সেম, তাহলে এদের শীর্ষবিন্দু মানে ক্যাপিটাল x এর মান এবং ক্যাপিটাল y এর মান। সো আমরা চিত্র দেখতেছি তাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0,0, কিন্তু আমাদের তো আসলে এটা শীর্ষবিন্দু বের করতে হবে। সো এটা শীর্ষবিন্দু মানে স্মল x এর মান এবং স্মল y এর মান নির্ণয় করা, কিন্তু আমরা এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে ক্যাপিটাল x এবং ক্যাপিটাল y। তাহলে ভাই বলতে পারি আমরা ক্যাপিটাল x ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে ক্যাপিটাল x মানে কি ধরছো x মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে x এর মান দাঁড়ায় হচ্ছে 4, আর ক্যাপিটাল y ইকুয়াল টু, দেখো আমরা এখান থেকে লিখতে পারি ক্যাপিটাল y ইকুয়াল টু 0, আর ক্যাপিটাল y মানে আমরা কত ধরছিলাম স্মল y ইকুয়াল টু 0। সুতরাং আমরা বলতে পারি আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে
দেখো আমরা শিশু বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি, ভুজের মান 4 এবং কোটির মান 0। সো 4, 0। বুঝতে পারছো না? সহজ না বিষয়টা? আচ্ছা, যদি এখন যদি আমাকে বলো উপকেন্দ্র বের করো, তাহলে বলো তো এই সমীকরণের এই চিত্র অনুসারে উপকেন্দ্র কত বলো? এই যে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র পর্যন্ত এইটুকু দূরত্ব কত হয়? এটা হচ্ছে x অক্ষের ঋণাত্মক দিকে অবস্থান হওয়ার কারণে এটা হচ্ছে -a, x অক্ষের উপর অবস্থান হওয়ার কারণে এটার স্থানাঙ্ক হচ্ছে -a, 0। দ্যাট মিন্স এটা হচ্ছে ক্যাপিটাল x এর মান -a এবং ক্যাপিটাল y এর মান 0। তাহলে ক্যাপিটাল x = -a, ক্যাপিটাল y = 0 লিখে তুমি এখান থেকে x এর মান বের করবা। ঠিক আছে না? আচ্ছা, যদি এখন বলবা এই দ্বিঘাঙ্কের সমীকরণটা কত, তাহলে এটা বের করতে পারবো। দেখো তো এই যে দ্বিঘাঙ্কটা, এটা আমাদের কি, দেখো তো y অক্ষের কি একটা সমান্তরাল লাগে না? তো আমরা জানি y অক্ষের সমান্তরাল সরলরেখা হচ্ছে কি x = আচ্ছা এখানে x বলতে আসলে এখানে x বলতে ক্যাপিটাল X বসবে। হ্যাঁ, ক্যাপিটাল X। তাই ক্যাপিটাল X = দেখো তো এই যে শীর্ষবিন্দু থেকে দ্বিঘাঙ্ক পর্যন্ত এইটুকু দূরত্ব কত হয়? তাহলে এটা শীর্ষবিন্দুর অর্থাৎ দ্বিঘাঙ্কের সমীকরণ হচ্ছে x = a। এখন এই x মানে হচ্ছে কি x - 4 এর মান বসাই দিলে তুমি দ্বিঘাঙ্কের সমীকরণ পেয়ে যাবে। যদি তোমাকে আমার উপকেন্দ্র লম্ব সমীকরণ বলতে দেয়, এই যে উপকেন্দ্র লম্ব, এটা হচ্ছে উপকেন্দ্র লম্ব, এটার সমীকরণ আমি বের করতে পারবো কিভাবে? দেখো এটাও কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। তাহলে এটার স্থানাঙ্ক কত হবে? ক্যাপিটাল x = বাট এটা x অক্ষের ঋণাত্মক দিকে অবস্থান হওয়ার কারণে এটা হবে -a। ঠিক আছে না? তো তোমাকে নানা উপাদান যদি বের করতে বলে এখান থেকে আশা করি বের করতে পারবা। ওকে স্যার, তো চলো আমরা এবার আমাদের নেক্সট প্রশ্নে যাই। তো দেখো আমরা এবার আমাদের পরের প্রশ্নতে যাচ্ছি। তো দেখো ওকে, তো চলো এবার আমরা আমাদের পরের প্রশ্ন কি বলা হচ্ছে যে দৃশ্যকল্প এক হতে পরাবৃত্তটি, আচ্ছা অর্থাৎ দৃশ্যকল্প এক হতে পরাবৃত্তটির আমাদেরকে কি কি নির্ণয় করতে হবে? একটু আমাদের একটু মার্ক করে দিই। আমাদেরকে উপকেন্দ্রটা নির্ণয় করতে হবে আর এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে? সো চলো তাহলে আমরা এই যে দৃশ্যকল্প যে চিত্রটা আছে সেই চিত্রটা একটু আমরা একটু আঁকার চেষ্টা করি। তো আমরা পরের স্লাইডে যদি যাই, দেখো আমাদের ওই যে তোমার যে আমাদের যে চিত্রটা দেওয়া আছে ওই চিত্রটা আমরা একটু কিনে সাজিয়ে লিখলাম। এখানে কিন্তু ভাই আমি কোনো ক্যাপিটাল X ক্যাপিটাল Y দিই নাই। বুঝতে পারছো? এই যে এটা কিন্তু ক্যাপিটাল X হবে না, এটা ক্যাপিটাল Y হবে না, এটা X হবে না Y হবে না। এইটাকে আমরা বলতেছি তোমার পরাবৃত্ত রক্ষরেখা আর এটাকে আমরা বলতেছি দ্বিঘাঙ্ক। ঠিক আছে? তো চলো আমরা এখানে আমাদের কি কি বের করতে বলছে, একটা হচ্ছে উপকেন্দ্র নির্ণয় করতে বলা হচ্ছে। সো আমরা সবাই এটা আশা করি জানি যারা পরাবৃত্ত করছো, a থেকে s এর দূরত্ব এবং a থেকে z এর দূরত্ব সমান। সো যার কারণে আমি বলতে পারি a হচ্ছে z s এর মধ্যবিন্দু। তাহলে এখানে লিখবা, আমরা ঘ নম্বর প্রশ্নতে যাচ্ছি। তাহলে a হচ্ছে z s এর মধ্যবিন্দু, z s এর মধ্যবিন্দু। সো আমরা তাহলে ভাইয়া একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা s এর আমাদেরকে মূলত হচ্ছে তোমার উপকেন্দ্রটা নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমরা উপকেন্দ্র ধরে নিই, উপকেন্দ্র হচ্ছে আলফা কমা বিটা, অর্থাৎ আমাদের উপকেন্দ্রের ভুজের মান ধরে নিচ্ছি আলফা এবং কোটির মান ধরে নিচ্ছি বিটা। সো আমরা এখানে লিখি একটু, তো এটা স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি আলফা কমা বিটা। তাহলে চলো আমরা বের করি বা আমরা মধ্যবিন্দু সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। আমরা সবাই জানি সেটা হচ্ছে মধ্যবিন্দু। এখানে আমরা মধ্যবিন্দু হচ্ছে আমাদের কি 2,2। তাহলে আমরা সবাই এটা আশা করে জানি মধ্যবিন্দুর ভুজ কিভাবে বের করতে হয়, দুই প্রান্তের ভুজগুলোকে যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে এই প্রান্তের ভুজ 1, ওই প্রান্তের ভুজ আলফা। তাহলে আমরা কি লিখব এখানে আলফা প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে কোটি কেমনে বের করতে হয়, দুই প্রান্তের কোটিগুলোকে যোগ করব। তাহলে সরি, এটা হচ্ছে আমাদের বিটা প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দুর ভুজ, এটা হচ্ছে মধ্যবিন্দুর কোটি। এবার আসো, এই মধ্যবিন্দুর ভুজ আমাদেরকে দেওয়া আছে না ভাইয়া? অবশ্যই দেওয়া আছে। কত দেওয়া আছে? 2। তাহলে এখান থেকে আলফার মান কত দেখা যায়? দেখো এই যে 2 গুণ 4, 4 থেকে তুমি যদি বিয়োগ করো তাহলে আলফার মান হচ্ছে 3। ঠিক একইভাবে আমরা এটা বলতে পারি বিটা প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে বলা যায় বিটার মান হচ্ছে 3। সুতরাং আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। সো আমরা ভাইয়া নির্ণয় করে ফেললাম। সো উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? 3,3। বিষয়টা সহজ না? আমরা একটু এখানে উপকেন্দ্রটা এখানে একটু লেখার চেষ্টা করি। ঠিক আছে? তো এই যে চলো আমরা উপকেন্দ্রটা তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? 3,3। ওকে, এবার আসো আমাদেরকে আর কি কি নির্ণয় করতে বলা হচ্ছে। এবার আমাদেরকে আরেকটা কথা বলা হয়েছে যে আরেকটা কথা হচ্ছে, দেখো আমরা যদি একটু দেখো এরপর হচ্ছে আমরা এটা আসলে তোমরা করছো। এবার আমরা এটা একটু মুছে দিই। তো দেখো এরপর আমাদের যেটা নির্ণয় করতে হবে নিয়ামকের সমীকরণ। আচ্ছা, সো একটু ভালো করে যদি তুমি খেয়াল করো, এটার দিকে একটু তাকাও। দেখো এই যে নিয়ামক যেটা দেখতেছো, এই যে নিয়ামক রেখাটা, এই যে আমি অন্য কালার দিয়ে একটু সিলেক্ট করি। আমরা এই যে নিয়ামক রেখা যেটা দেখতেছো, এই যে নিয়ামক রেখা, এই নিয়ামক রেখার সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখতেছো এখানে এই যে নিয়ামক রেখা যেটা দেখতেছে সেটা হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখা যেটা আছে তার লম্ব রেখা।
তাহলে আমি যদি কোনোভাবে পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ বের করতে পারি, তাহলে ওইখান থেকে কিন্তু আমি লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে পারলে সেটা হচ্ছে আমাদের নিয়ামকের সমীকরণ। তাহলে ভাইয়া পরাবৃত্তের অক্ষরেখাটা কেমনে বের করবো? দেখো, পরাবৃত্তের অক্ষরেখার উপর গুরুত্ব 3টা বিন্দু জানো। তো আমরা বলছিলাম যে আমরা সরল রেখা, এটা অবশ্যই তোমরা শিখছো যে 2টা বিন্দু দেওয়া থাকলে 2টা বিন্দুকে আমি সরল রেখার সমীকরণ আমরা নির্ণয় করতে পারি। তাহলে চলো ওই কনসেপ্টটা ব্যবহার করে আমরা এখানে অক্ষরেখার সমীকরণটা একটু বের করে নিই। অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ। আচ্ছা, তো আমরা এখানে অক্ষরেখার সমীকরণের জন্য আমরা এটাকে প্রথম বিন্দু আর এটাকে দ্বিতীয় বিন্দু হিসেবে ধরে নিচ্ছি। তাহলে 2টা বিন্দু দেওয়া থাকলে সমীকরণ সূত্র কি? x - x1। তাহলে এখানে x1 এর মান হচ্ছে 2, নিচে হচ্ছে x1 - x2, x2 মান হচ্ছে 3। আচ্ছা, ঠিক একইভাবে আমরা এটা বলতে পারি y - y1, y1 হচ্ছে 2, নিচে y1 - y2। ঠিক আছে না? সো এখানে এটা কাটা যায়, তাহলে এখানে x - 2 = y - 2। সো আমরা এখানে থেকে যদি এখানে x - y = 0। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা এই যে আমরা এটাই হচ্ছে আমাদের পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ। ঠিক আছে, এবার এই অক্ষরেখার এই যে দেখো, এই অক্ষরেখার লম্ব রেখাটা হচ্ছে কি রেখা? নিয়ামক রেখা না? সো আমি যদি এটা 1 নং সমীকরণ ধরি, তাহলে আমি যদি বলি 1 নং রেখার লম্ব রেখা, 1 নং রেখার লম্ব রেখা, 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ। তাহলে দেখো, আমরা কোন একটা সরল রেখা দেওয়া থাকে তার লম্ব রেখার সমীকরণ বের করতে পারি কিভাবে? x আর y এর সহগ, x এবং y এর যে সহগগুলো আছে তাদের মানগুলোকে আমরা এক্সচেঞ্জ করব। যেমন x এর সহগ 1, এটা y এর কাছে যাবে, y এর যে সহগ থাকবে সেটা x এর কাছে আসবে, আর মাঝখানে চিহ্ন পরিবর্তন হবে। তাহলে আমরা বলতে পারি x + y লম্ব রেখার, এবং এখানে কনস্ট্যান্টটা তুলে দিয়ে এখানে আমরা একটা কি দিতে হবে? প্লাস k = 0। এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। ঠিক আছে না? এই যে এই রেখার সমীকরণ হচ্ছে এই রেখার সমীকরণ। এখন এই নিয়ামক রেখার সমীকরণের মধ্যে আমরা দেখতেছি অজানা রাশি k। তাহলে k এর মানটা কেমনে বের করব? সো দেখো তো ভাই, নিয়ামক রেখাটা কত বিন্দু দিয়ে যায়? দেখো, z বিন্দু দিয়ে যায় না, অর্থাৎ 1, 1 দিয়ে যায়। তাহলে 1, 1 এটাকে সিদ্ধ করব। তাহলে এটা যা 1, 1 বিন্দু পাবো। সো 1, 1 বিন্দু দিয়ে যদি সিদ্ধ করো, তাহলে x এর মান 1, y মান 1 প্লাস k = 0। তাহলে এখান থেকে k এর মান কত থাকতেছে? -2। সুতরাং নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ। তাহলে নিয়ামক রেখার আমরা সমীকরণ কত পাচ্ছি? তাহলে নিয়ামক রেখার আমরা সমীকরণ পাচ্ছি x + y - 2 = 0। ঠিক আছে না? এবার দেখো, আমরা এখান থেকে আর কি নির্ণয় করতে পারি? দেখো, এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ, তাই না? এই নিয়ামক রেখার সমীকরণ আমরা উপকেন্দ্র জানি, নিয়ামক রেখার সমীকরণ জানি, উপকেন্দ্র জানি। যদি বলে পরাবৃত্তের সমীকরণ কত, আমরা সবাই এটা জানি। পরাবৃত্ত গুরুত্ব একটা বিন্দু নিব p, তাহলে এখান থেকে SP, এই দূরত্ব p এর স্থান আমরা ধরেছি x, y, আর p থেকে n, এই যে p থেকে n। আমরা জানি পরাবৃত্তের ক্ষেত্রে SP এবং p এর এটা পরস্পর কি হয়? সমান হয়। তাহলে পরাবৃত্তের যখন তোমাকে যদি বলে এই চিত্রের মধ্যে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো, তাহলে SP = PM, এই সূত্রটা ব্যবহার করে তুমি পরাবৃত্তের সমীকরণটা বের করতে পারবে। এখানে SP হচ্ছে কি? S এবং P এর মধ্যবর্তী দূরত্ব, PM হচ্ছে কি? এই x, y একটা বিন্দু দেখতেছো না, এই বিন্দু থেকে এই সরল রেখার কি দূরত্ব? লম্ব দূরত্ব। সো এই শব্দটা তুমি যদি দাও, দেন ক্যালকুলেশন করলে পরাবৃত্তের সমীকরণটা নির্ণয় করতে পারবে। আচ্ছা, ওকে, তো চলো এবার আমরা আমাদের আরেকটা প্রশ্ন যাই, আমাদেরকে দেখি এবার পরের প্রশ্ন এখানে কি বলা হচ্ছে। আমরা এবার ঘ নম্বর প্রশ্নটা একটু সমাধান করি। এখানে বলা হচ্ছে যে দৃশ্যকল্প 2 হতে কোণটির উপকেন্দ্র এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তো আমরা একটু এটা লিখে নিই। এটা উপকেন্দ্র হচ্ছে 4s², তারপর হচ্ছে তোমার প্লাস 5π², তারপর প্লাস 10y, তারপর হচ্ছে -16x প্লাস 1 = 0। তাহলে এখন আমাদেরকে এই কোণিকটা থেকে এই কোণিকটার উপকেন্দ্র এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। আচ্ছা, সো প্রথম হচ্ছে এই যে কোণিকটা, এই কোণিকটাকে এখন আমাকে একটু আদর্শ ফরম্যাটে সাজাইতে হবে। কিভাবে সাজাবো? সেটা যে দ্বিঘাত সমীকরণগুলো আছে, সেই দ্বিঘাত সমীকরণগুলোকে তুমি এক পাশে নিয়ে চেষ্টা করবো এখানে a + b² কিংবা a - b² সূত্র ফরম্যাটে সাজাইতে। তাহলে আমরা সেই দ্বিঘাত সমীকরণগুলো একটু এক পাশে করে ফেলি। তাহলে 4s² প্লাস এটা প্লাস -16x, তারপর এখানে দেখতেছি প্লাস 5y² প্লাস 10y, আর ধ্রুবকগুলোকে সমচিহ্নের এই পাশে পাঠিয়ে দিব। ঠিক আছে? তারপর এখানে যে দ্বিঘাত সমীকরণগুলো দেখতেছো, যে দ্বিঘাত চলক তাদের সহগগুলোকে মাস্ট 1 করে নিতে হবে। সো 1 করার জন্য এখান থেকে 4 কমন নাও। সো 4 কমন নিলে এখানে কত হচ্ছে? s² - 4x। তো যদি আমি এখানে সূত্রের মধ্যে মিলাতে চাই, যে বললাম চেষ্টা হচ্ছে a + b অথবা a - b² সূত্র নিয়ে আসার জন্য।
তাহলে সূত্র নিয়ে আসার জন্য আমাকে ওই ফর্মুলার সাথে দিতে হবে। তাহলে এটা a স্কয়ার মাইনাস 2ab, তাহলে এখানে a হচ্ছে x আর 2b এর মান তাহলে কত, ডেফিনেটলি 2, তাহলে 2 স্কয়ার মানে কত 4। এবার এখান থেকে তুমি 5টা কমন না, 5টা কমন এখানে y স্কয়ার প্লাস 2y। সো এখানে আমরা সূত্র দিতে চাই তাহলে এখানে একটা 1 লিখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এটা সূত্র যাচ্ছে, এটাও সূত্র আকারে যাচ্ছে, বাট এক্সট্রা কি জিনিস লিখছো খেয়াল করো তো। 4 16, 5 আর 1 গুণ করলে 5, তাহলে 16 আর 5 কত 21, তাহলে আমি সমান ছিল এই পাশে হচ্ছে 21 এক্সট্রা লিখলাম। তাহলে সমতা করার জন্য আমাদেরকে এই পাশেও 21 লিখে দিতে হবে। সো এরপর দেখো 4 ইনটু এটা হচ্ছে আমাদের কি লেখা যায় x - 2 হোল স্কয়ার প্লাস 5 ইনটু y + 1 হোল স্কয়ার ইকুয়াল টু 20, ঠিক আছে না। এরপর যে কাজটা করবা, আমরা জানি এই পাশে সমান ছিল এই পাশে 1 রাখতে হয়, তো সবগুলোকে 20 দ্বারা ভাগ করবে। সো ভাগ করলে 4 ইনটু x - 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 20 প্লাস 5 ইনটু y + 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 20 ইকুয়াল টু 1, ঠিক আছে না। এরপর কাজ হচ্ছে এখানে, এরপর হচ্ছে ভাইয়া এই যে এখানে এই সবগুলো 1 করতে হবে। সো 1 করার জন্য আমরা কি করব, এখানে x - 2 হোল স্কয়ার এটাকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 প্লাস y + 1 হোল স্কয়ার এটা হচ্ছে 4 ইকুয়াল টু 1। সো এরপর কি দাঁড়ায়, এটাকে একটু নিচে দিকে x - 2 হোল স্কয়ার √5 কে এরকম লেখা যায় √5 হোল স্কয়ার, তারপর প্লাস y + 1 হোল স্কয়ার 4 কে 2 হোল স্কয়ার লেখা যায় ইকুয়াল টু 1। তো আমরা এখানে বলতে পারি দেখো, এরপর এখানে আমরা এই যে এটা একটু যদি আদর্শ ফরম্যাটে সাজাতে চাই তাহলে কি করব, আমরা এটাকে আদর্শ ফরম্যাটে সাজানোর জন্য আমরা এখানে এই ক্যাপিটাল x ইকুয়াল টু x - 2 কে ধরব এবং ক্যাপিটাল y ইকুয়াল টু আমরা কি ধরব y + 1। সো তারপর দিকে সমীকরণটা কেমন দাঁড়ায়, ক্যাপিটাল x হোল স্কয়ার আর এটা হচ্ছে আমাদের এখানে একটু বলে দিই, এখানে আমাদের a এর মান হচ্ছে √5 আর b মান হচ্ছে কত 2, তাহলে এখানে a স্কয়ার প্লাস ক্যাপিটাল y ইনটু b স্কয়ার ইকুয়াল টু 1। সো আমরা দেখতেছি আমাদের যে কোণটা দেওয়া আছে সেটা একটা উপবৃত্ত। এবার এই উপবৃত্তের বৃহত্তক কোণটা সেটা বুঝতে হবে তোমার a এবং b এর মান থেকে। তাহলে বলো তো এখানে কার মান বড়, a এর মান বড়, তাহলে এখানে লিখবা কি a ইজ গ্রেটার দেন b। তাহলে a যদি b এর চেয়ে বড় হয় তাহলে আমাদের এখানে বৃহত্তকটা হচ্ছে, এখানে উপবৃত্তের বৃহত্তকটা হচ্ছে x অক্ষ বা x অক্ষের সমান্তরাল, কিন্তু এখানে বৃহত্তকটা x অক্ষ হবে না। কেন জানো, কারণ এখানে আমাদের এইটার কেন্দ্র কিন্তু 0 0 না। দেখো আমাদের উপবৃত্তটা মেইন সমীকরণ হচ্ছে এটা। সো আমরা দেখতেছি এখানে x থেকে 2 বিয়োগ যাচ্ছে, এখানে y এর সাথে কিছু একটা যোগ থাকে, তাহলে x y এর সাথে কিছু একটা যদি যোগ আর বিয়োগ আকারে থাকে তাহলে এটার কেন্দ্র 0 0 না। আর যদি কেন্দ্র 0 0 না হয় তাহলে বৃহত্তক x অক্ষ হবে না, x অক্ষের কি হবে সমান্তরাল হবে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতেছি আমাদের এখানে বৃহত্তকটা হচ্ছে x অক্ষের সমান্তরাল যেহেতু a বড়, আর যদি b বড় হতো তাহলে বৃহত্তকটা হচ্ছে y অক্ষ বা y অক্ষের সমান্তরাল। তাহলে চলো আমরা একটু এটা চিত্রটা একটু আঁকি। চিত্রটা যদি আঁকতে চাই তাহলে আমরা সিম্পল করে সহজ করে তোমাদের জন্য লিখে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের উপবৃত্ত, উপবৃত্তর আমরা ধরে যেটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। সো এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল x আর এটা হচ্ছে ক্যাপিটাল y, ঠিক আছে। আমরা একটু মার্কারগুলো দিই। তাহলে এটা হচ্ছে আমাদের একটা উপকেন্দ্র, এদিকে একটা উপকেন্দ্র থাকে, এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, এদিকে একটা শীর্ষবিন্দু আছে, তারপর হচ্ছে এদিকে একটা নিয়ামক রেখা আছে, এদিকে একটা নিয়ামক রেখা আছে, এগুলো আশা করি তোমরা জানো, ঠিক আছে। তো তারপর আমরা এখান থেকে জানি যে এখান থেকে এইটুকু দূরত্ব অর্থাৎ কেন্দ্র থেকে নিয়ামক রেখা পর্যন্ত দূরত্ব হচ্ছে a/e, কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে a, আর কেন্দ্র থেকে আমি এদিকে দেখাচ্ছি কেন্দ্র থেকে এই যে এইটুকু দূরত্ব হচ্ছে, আমরা একটু এটা উপরে লিখে এইটুকু দূরত্ব হচ্ছে a। তাহলে কেন্দ্র থেকে দিকাক্ষ পর্যন্ত দূরত্ব a/e, কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব a, কেন্দ্র থেকে উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব কত a। তাহলে চলো আমাদেরকে কি বের করতে বলা হয়েছে, উপকেন্দ্র। আচ্ছা, তো তোমাকে যদি আমি প্রশ্ন করি তাহলে আমি যদি বলি, তাহলে খেয়াল করতে ভাইয়া, আমি যদি বলি এই চিত্র অনুসারে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, এই সমীকরণের উপকেন্দ্র মানে কি বলো, সরি উপকেন্দ্র মানে কি, তুমি দেখো এটার উপকেন্দ্র হচ্ছে, আমি তোমাকে প্রশ্ন করি এটার উপকেন্দ্র হচ্ছে অর্থাৎ ক্যাপিটাল x ক্যাপিটাল y, এটা ক্যাপিটাল x ক্যাপিটাল y। তাহলে দেখো তো উপকেন্দ্র মানে কি, এই যে s বিন্দুর স্থানাঙ্ক না, এটা কত বলো, এটা মুখ কেন্দ্র থেকে এদিকে দূরত্ব কত a, এটা x অক্ষের উপর অবস্থান করে, তাহলে বলো এটার স্থানাঙ্ক কত হবে a, 0, আর এদিকে একটা আছে না
এইটুকু দূরত্ব কত এই, কিন্তু ঋণাত্মক দিকে, তাহলে এটার স্থান হবে কত মাইনাস a, 0, তাহলে একসাথে যদি লিখো তাহলে কি লিখবা প্লাস মাইনাস a, 0। ঠিক আছে, এখন আমাদেরকে উপকেন্দ্র বের করতে হলে e এর মানটা বের করতে হবে। সো আমরা e এর মানটা একটু বের করে নিই। এর মান তোমরা সবাই জানো, ইকুয়াল টু √1 মাইনাস ছোটর উপর স্কয়ার ডিভাইড বাই বড়র উপর স্কয়ার। ঠিক আছে, সো এখান থেকে তোমরা 1 মাইনাস b স্কয়ার মান হচ্ছে 4 আর a স্কয়ার মান হচ্ছে 5। তাহলে e এর মান কত দাঁড়ায়, আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে এখানে দেখো e এর মানটা হচ্ছে তোমার 5টা যদি লসাগু নাও তাহলে উপর হচ্ছে 5 মাইনাস 4, তার মানে হচ্ছে উপর হচ্ছে তোমার 5 থেকে 4 বাদ গেলে হচ্ছে এখানে 1 থাকবে। তাহলে e এর মান হচ্ছে 1/√5। e এর মান হচ্ছে কত, 1/√5। চলো সবাই আমরা উপকেন্দ্র বের করি। উপকেন্দ্র মানে কি, আমি আসলে এটার উপকেন্দ্র বের করছি, কিন্তু আমাদের তো উপকেন্দ্র হচ্ছে এটা বের করতে, তাই না, এটা বের করতে। সো এটার উপকেন্দ্র মানে কি, আসলে স্মল x এর মান এবং স্মল y এর মান বের করব। তাহলে কি করবা, আমরা জানি এখান থেকে দেখো কি বলতে পারি, ক্যাপিটাল X মান আসলে কত ভাই, এই যে দেখো এখানে প্লাস মাইনাস a। ক্যাপিটাল X মানে কি বলো, ক্যাপিটাল X মানে x - 2 ইকুয়াল টু প্লাস মাইনাস a মানে কত, a মানে হচ্ছে কত জানো √5, e মানে হচ্ছে কত 1/√5। সো কাটাকাটি করলে x - 2 ইকুয়াল টু কি থাকতেছে প্লাস মাইনাস 1। সো এখান থেকে যদি প্লাস নিই তাহলে প্লাস নিলে x এর মান কি পাবো 3, আর যদি মাইনাস নাও তাহলে x এর মান কি পাবো, দেখো এখান থেকে যদি মাইনাস নাও তাহলে এই -2 পাশে প্লাস 2, তাহলে এখানে পাবো 1। y এর মানটা দেখো তো, ক্যাপিটাল y মানে কি বলা, ক্যাপিটাল y মানে এই উপকেন্দ্র ক্যাপিটাল y মানে কত 0, আর ক্যাপিটাল Y এটা কি ধরছো y + 1 = 0, তাহলে y এর মানটা কি দাঁড়াচ্ছে -1। তো তার নিম্ন উপকেন্দ্র হচ্ছে কি দেখো তো, একটা হচ্ছে তুমি কি লিখবা 3, -1 ও আরেকটা হচ্ছে কত বলো 1, -1। বুঝতে পারছো, দেখো কত সহজ, ঠিক আছে না। এবার দেখো, এবার আমরা যদি এরপর আরেকটা ম্যাথে সলভ করতে যাই, আমাকে আরেকটা কি বলা হয়েছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, সো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা তাহলে আমরা এখানে করে ফেলি। তোমরা এটা আসলে এটাকে করছো তো আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি, এই জায়গাটাকে আমরা একটু ক্লিয়ার করে দিই। এবার আমাকে বলা হয়েছে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। সো আমরা সবাই মনে হয় জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্রটা 2 * ছোটর উপর স্কয়ার ডিভাইড বাই বড়। সো বলো 2 * b স্কয়ার মানে কত ভাইয়া, b স্কয়ার মানে হচ্ছে তোমার 4, আর a হচ্ছে কত, সরি এখানে 2 সরি এটা গুণ আকার হবে 2 b স্কয়ার মানে কত 4 আর n মানে কত √5। সো আমাদের এখানে কি দেখতেছে 8√5। ক্লিয়ার না। এরপর যদি তোমাকে আরো এখান থেকে চাই যে আরো দুইটা উপকেন্দ্রের মধ্যে দূরত্ব কত বের করতে পারবা, এখানে দেখতেছো এখান থেকে এইটুকু উপকেন্দ্রের দূরত্ব কত 2a, যদি দুইটা শীর্ষের দূরত্ব কত, এখান থেকে এইটুকু 2a, নিয়ামক রেখাদের মধ্যে দূরত্ব কত 2a/e, ঠিক আছে। নিয়ামকগুলোর সমীকরণ কত সবকিছু বের করা যায় এখান থেকে। নিয়ামক সমীকরণ বলতে দেখো এটা কার সমান্তরাল বলতে পারে, এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। সো y অক্ষের সমান্তরাল মানে কি x আসবে। এবার এদিকে দূরত্ব কত a/e, এদিকে একটা আছে না -a/e, তাহলে একসাথে লিখবা প্লাস মাইনাস a/e। সো এরকম নানান কিছু বের করা যায়, ঠিক আছে না। তো আমাদের যে দুইটা প্রশ্ন বলা হয়েছে সেই দুইটা আমরা উত্তর করে ফেলছি। সো এখন আমরা নেক্সট প্রশ্নে যাব। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখাবো 2023 সালের এই প্রশ্নটা সমাধান করব। এখানে আমাদের উদ্দীপক একটা কণিকা সমীকরণ দেওয়া আছে এবং উদ্দীপক 2তে দেখতেছি একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে, তাই না। সো চলো আমরা একটা প্রশ্ন সলভ করি। প্রথম প্রশ্ন দেখতে চাইছে হচ্ছে তোমার অধিবৃত্তের এই যে তোমাদের অধিবৃত্তের যে সমীকরণ দেওয়া আছে তার অসীমতলের সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা এটা লিখি 4s² - 9y² = 36। এখন এটাকে আমরা অধিবৃত্তের আদর্শ সমীকরণ বানানোর জন্য আমি জানি পাশে 1 রাখতে হয়। সো 1 রাখার জন্য আমরা এখানে 36 দ্বারা ভাগ করব। 4s² / 36 - 9y² / 36 = 1। তারপর এখানে সবগুলো 1 করতে হবে। সো 1 করার জন্য উপরে নিচে 4 দ্বারা ভাগ করো। সো 4 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে 9, আর এখানে যদি ভাগ করো তাহলে এখানে হচ্ছে তুমি পাবো হচ্ছে 4 = 1। সো এরপর আমরা এখান থেকে বলতে পারি s² এটা হচ্ছে 3 হোল স্কয়ার মাইনাস y² = 2 হোল স্কয়ার = 1, তাই না। সেটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ, যেখানে আমাদের a মান হচ্ছে কত 3 এবং b এর মান কত হচ্ছে 2। আমরা জানি অধিবৃত্তের ক্ষেত্রে a এর মান b এর মান দেখে কিন্তু তুমি বলতে পারবে না যে এখানে বৃহৎ এবং ক্ষুদ্রক কোনটা। এটা বৃহৎ ক্ষুদ্র সিলেক্ট করতে হয় কোন চলকটা সামনে আসে সেটা অনুসারে। দেখতেছি এখানে x সামনে আসতেছে, তাহলে আমি বুঝবো এখানে আর অক্ষর হচ্ছে x অক্ষ বা x অক্ষের সমান্তরাল। আর যদি y সামনে থাকতো তাহলে তখন বুঝতাম এখানে আর অক্ষর হচ্ছে y অক্ষ বা y অক্ষের সমান্তরাল। বুঝতে পারছো। তো
তো অসীম তলের সমীকরণটা আমরা নির্ণয় করবো। আমরা সবাই জানি অসীম তলের সমীকরণ কি, y ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই a ইনটু x। সো y ইকুয়াল টু প্লাস মাইনাস b এর মান কত, b এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে 3, 2/3 ইনটু x। এটা হচ্ছে আমাদের आंसर। সহজ না? ওকে, এবার আসো আমরা তাহলে উদ্দীপক এর পরের প্রশ্নটা যাই। সো এর পরের প্রশ্নটা একটু দেখো, আমরা তাহলে একটু দেখো, আমরা পরের প্রশ্নের মধ্যে যাচ্ছি। এগুলো আমরা একটু মুছে দিয়ে পর দেখো। এবার পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্ন দেখো, আমরা এখানে লিখি, এখানে ভালো করে একটু খেয়াল করবা। উদ্দীপক 1 এ নিয়ামক একটা সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, উদ্দীপক 1 টা আমরা একটু সমীকরণটা লিখি। এটা হচ্ছে 16s², তারপর হচ্ছে প্লাস 25y², তারপর হচ্ছে মাইনাস 32 ইনটু x, তারপর প্লাস 100y, তারপর হচ্ছে মাইনাস 284 ইকুয়াল টু 0। আচ্ছা, ঠিক আছে না? ওকে, এবার এই যে উপবি, এটাকে আমরা কি করব, ওই যে বলছিলাম একটু আগে, এরকম দ্বিঘাত সমীকরণ থাকলে তাহলে দুইটা দ্বিঘাত সমীকরণ আলাদা করে চেষ্টা করবে a প্লাস b হোল স্কয়ার কিংবা a মাইনাস b হোল স্কয়ার সূত্র ফর্মেটে দেওয়ার জন্য। তো কি করবে, এখানে এগুলো একসাথে করে ফেলি। 16s² মাইনাস 32 ইনটু x প্লাস 25y² প্লাস 100y ইকুয়াল টু, ধ্রুবক যেগুলো আছে সেগুলো সমতুল্য পাশে ভাগ করে দাও। সো এখানে 16 যদি কমন নাও তাহলে s², এখানে হচ্ছে মাইনাস 2x, সূত্র দেওয়ার জন্য এখানে একটা প্লাস 1 দিব, ঠিক আছে? প্লাস এখান থেকে 25 তাহলে এখানে থাকবে y² প্লাস 4y, সূত্র দেওয়ার জন্য এখানে একটা 4 দিব। তাহলে এক্সট্রা কত লিখলাম, তাহলে এক্সট্রা কত লিখছি সেটা দেখি। এখানে 16 আর দিক হচ্ছে তোমার 100, তাই না? তো 16 আর 100, তাহলে 116 আমি এক্সট্রা লিখছি, তাহলে এখানে আমি 116 এক্সট্রা লিখে দিই, সমতা করবো। হ্যাঁ, তারপর এখানে 16, এটা হচ্ছে তোমার x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 25, এটা হচ্ছে কত, y প্লাস 2 হোল স্কয়ার, আর 284 এবং 116 যদি যোগ করো তাহলে হচ্ছে 400। এরপর 400 দিয়ে উভয়পক্ষ ভাগ করবা, ভাগ করলে এখানে x মাইনাস 1 হোল স্কয়ার, এখানে যে 400 আছে ওই 400 কে 16 দিয়ে ভাগ করে ফেলছি। সো 400 কে 16 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার 25 প্লাস এখানে হচ্ছে y প্লাস 2 হোল স্কয়ার, এখানে 400 আছে, সেই 400 কে 25 দ্বারা ভাগ করবা, এটা পাবো 16 ইকুয়াল টু 1। তো আমরা দেখতেছি এটা হচ্ছে আমাদের একটা উপবৃত্ত, তাই না? এখন তো আগের মতো এখানে কি করবা, এই যে এখানে আমরা লিখে দিচ্ছি, দেখো এটাকে আমরা ক্যাপিটাল x, একটু সুন্দর করে সাজাই, তাহলে x মাইনাস 1 হোল স্কয়ার, এটাকে 5 হোল স্কয়ার লিখতে পারি, প্লাস y প্লাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু 4 হোল স্কয়ার ইকুয়াল টু 1। তারপর আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে ধরে নিব ক্যাপিটাল X ইকুয়াল টু x মাইনাস y, ক্যাপিটাল Y ইকুয়াল টু y প্লাস 2, ঠিক আছে না? তারপর এখানে a এর মান হচ্ছে 5, b এর মান হচ্ছে 4। সো বুঝতেছো এখানে a ইজ গ্রেটার দ্যান b, তাহলে a, আচ্ছা তো এখানে আমরা দেখতেছি এখানে আমাদের, তাহলে এখানে a এর মান হচ্ছে 5, b এর মান 4, তাহলে এখানে আমাদের কার মানটা বড়, a এর মানটা বড়। আচ্ছা, b এর তুলনায় তো a এর মান যদি বড় হয় তাহলে আমরা জানি বৃহৎ অক্ষরটা হচ্ছে x অক্ষ বরাবর থাকে, তাই না? বৃহৎ অক্ষ x অক্ষ বা x অক্ষের সমান্তরাল। আচ্ছা, সো এখানে যদি আমরা উৎকেন্দ্রিকতা আমাদের লাগবে, সো আমরা একটু বের করে ফেলি। সো উৎকেন্দ্রিকতা যদি বের করতে চাও তাহলে আমরা সবাই একটু উৎকেন্দ্রিক সূত্র আশা করি জানো, যে আমরা এটা একটু পাশে করি। উৎকেন্দ্রিক সূত্র হচ্ছে কত, e ইকুয়াল টু 1 মাইনাস ছোটর উপর স্কয়ার ডিভাইড বাই বড়, তাই না? সো ইকুয়াল টু এখানে কত পাচ্ছ, নিচে হচ্ছে 25 থেকে 9, তার মানে হচ্ছে তোমার 3/5। তাহলে আমরা উৎকেন্দ্রিকতার মান কত পাচ্ছি, 3/5। এবার দেখো আমাদের চাইছে আসলে কি বলে বলতো ভাইয়া, নিয়ামক একটা সমীকরণ। তাহলে আমরা চলো একটু উপবৃত্তটা একটু আঁকার চেষ্টা করি। আমাদের এই হচ্ছে উপবৃত্তটা, এই যে একটা উপবৃত্ত আঁকবা, এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ, ক্যাপিটাল X, এটা ক্যাপিটাল Y। এই যে আমরা এই চিত্র অনুসারে আঁকতেছি, এই যে এটা, ঠিক আছে? অর্থাৎ এখানে আমরা এটা যদি তুমি একটু সুন্দর করে সাজাও, অর্থাৎ এখানে যদি বসাই দাও মানগুলো, তাহলে কাইন্ড অফ এটা দেখতে এরকম হবে না? ক্যাপিটাল X এর x মাইনাস 1 এর জায়গায় যদি ক্যাপিটাল X বসাও তাহলে ক্যাপিটাল X হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, তারপর প্লাস y প্লাস 1 কি ক্যাপিটাল Y স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার ইকুয়াল টু 1। আমরা এইটার চিত্রটা এখানে আঁকতেছি, বুঝতে পারছো? এটা চিত্রটা এখানে আঁকতেছি, ওকে? সো এটা হচ্ছে ক্যাপিটাল X, এটা হচ্ছে ক্যাপিটাল Y। এই ধরনের সমীকরণ আমরা জানি কেন্দ্র হচ্ছে কোথায় থাকে, মূল বিন্দু দেখো কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে আছে, ওকে? সো এখন এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র, এটা হচ্ছে উপকেন্দ্র, আর এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, আর এটা এই যে এটা আমাদের হচ্ছে দ্বিকাক্ষ, এটা আমাদের দ্বিকাক্ষ।
তাহলে আমরা সবাই আশা করি এটা জানি যে কেন্দ্র থেকে দ্বিকক্ষ পর্যন্ত এইটুকু দূরত্ব হচ্ছে কত ভাইয়া a বাই e, কেন্দ্র থেকে এইটুকু দূরত্ব কত a বাই e। তাহলে চলো আমরা এবার এই সমীকরণের জন্য এই যে আমরা এখন যে সমীকরণটা পাইছি এই সমীকরণের জন্য চিত্র হচ্ছে এটা। এবার আমাকে যদি নিয়ামক রেখা সমীকরণ নির্ণয় করতে আমি ডেফিনেটলি পাবো নিয়ামক রেখাটা মানে বলতো y অক্ষের সমান, তাহলে y অক্ষের সমান কি আসে ক্যাপিটাল x, ক্যাপিটাল x ইকুয়াল টু দেখো এই দুটো রেখার মধ্যবর্তী কত এইদিকে এটা কতটুকু দূর আছে a বাই e, এবার এই পাশে একটা আছে না ওইটাও a বাই e, এটা পজিটিভ হওয়ার কারণে এই রেখার সমীকরণ হবে x ইকুয়াল টু প্লাস a বাই e, আর এটা ঋণাত্মক দিকে হওয়ার কারণে এটা সমীকরণ হবে মাইনাস a বাই e। তো একসাথে লিখলে প্লাস মাইনাস a বাই e লিখে দিলাম। আর সব ক্যাপিটাল x মানে কি দোস্ত x - 1, ওকে। এবার প্লাস মাইনাস এর মান কত ভাই, এর মান হচ্ছে তোমার 5 ইনটু এর মান দেখো এর মান হচ্ছে 3/5, সো এটা গুণ করলে 5টা উপরে যায় 3টা নিচে, সো x - 1 ইকুয়াল টু প্লাস মাইনাস কত এটা তোমার এর মান হচ্ছে কত 3/5, ওকে। এবার আসো তাহলে এখানে গুণ করলে কত 25/3 এখন এখান থেকে একটা প্লাস নিয়ে একটা মাইনাস দিয়ে তুমি সমীকরণ রেডি করবে, আশা করি পারবা। সো এটা খুব বেশি কঠিন না, আশা করি তোমরা পারবা। এখান থেকে প্লাস ধরে একটা কি ধরে মাইনাস ধরে নিয়ামক রেখার সমীকরণ পারবা, ঠিক আছে। তো এটা দেখো খুবই সহজ একটা ম্যাথ, আশা করি এই ধরনের ম্যাথ আসলে তোমরা এখান থেকে সমাধান করতে পারবে। এখন যদি বলো উপকেন্দ্রিক লম্ব সমীকরণ বলো, তাহলে উপকেন্দ্রিক লম্ব হচ্ছে এটা। এখন বলো এখান থেকে এটুকু দূরত্ব কত এই, তাহলে উপকেন্দ্রিক লম্ব সমীকরণ বুঝতেছো এটা y অক্ষের সমান্তরাল, তাহলে y অক্ষের সমান্তরাল মানে কি ক্যাপিটাল x, তাহলে ক্যাপিটাল x ইকুয়াল টু এটা প্লাস a, ওইটা হচ্ছে মাইনাস a, তাহলে একসাথে কি ক্যাপিটাল x ইকুয়াল টু প্লাস মাইনাস a, ক্লিয়ার। সেই সমীকরণটা স্পর্শক সমীকরণ চাইলে এটা পারবা, এটা y অক্ষের সমান্তরাল ক্যাপিটাল x ইকুয়াল টু এইটুকু দূরত্ব কত a, তাহলে ক্যাপিটাল x ইকুয়াল টু প্লাস মাইনাস a, সব কিছু বের করা যায়, ঠিক আছে না, ওকে। তাহলে এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা এখন দেখো তাহলে আমরা এই ঘ নম্বর প্রশ্নের মধ্যে দেই, এখানে আমাদের বলছে উদ্দীপক মানে চিত্র অনুসারে একটি পরাবৃত্ত এইটার শীর্ষবিন্দু হলে সি রেখার দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হচ্ছে। আচ্ছা সো দেখো আমি একটু তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিই আগে, একটু ক্লিয়ার করো। আমাদেরকে এটা হচ্ছে একটা পরাবৃত্ত, ঠিক আছে, এই যেটা হচ্ছে একটা পরাবৃত্ত, দেখে বুঝতেছো এটা হচ্ছে একটা পরাবৃত্ত। দেখো এই যে পরাবৃত্ত যেটা দেখতেছো এই পরাবৃত্তের আমাদেরকে এই এটা হচ্ছে শীর্ষবিন্দু, ঠিক আছে। সো এই শীর্ষবিন্দুর আমাদের কত স্থানে কত আছে 0,4, ক্লিয়ার। আচ্ছা এটুকু আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমাদেরকে বলছে আসলে সিবি রেখার দৈর্ঘ্য নির্ণয় করতে, তাহলে কিভাবে করবা দেখো আমি যদি বলি ওসি রেখার ডিসটেন্স, এটা আমরা সবাই মনে জানি ওসি ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে 3, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক সবাই আশা করি বুঝতে পারছো, সি বিন্দুর স্থানাঙ্ক হবে 3,0, কেন কারণ এটা মূল বিন্দু থেকে কতটুকু দূরে আছে 3 একক, x অক্ষের উপর হওয়ার কারণে কোটির মান 0, দ্যাট মিন্স এটার স্থানাঙ্ক হচ্ছে 3,0। এবার আমি যদি কোনোভাবে বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি, তাহলে দেখো সি বিন্দুর স্থানাঙ্ক জানো বি বিন্দুর স্থানাঙ্ক জানো, দুইটার মধ্যে দিয়ে দূরত্বটা বের করতে পারবো না, সেটা হচ্ছে সি রেখার দৈর্ঘ্য। তাহলে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা। আচ্ছা চলো ভাইয়া এবার আমরা তাহলে সমাধানে যাই। আমরা প্রথমে এখানে একটু ঘ নাম্বারটা তোমাদেরকে বুঝে বুঝে সমাধান করবো, ভালো করে খেয়াল করবো। আচ্ছা তো প্রথমত হচ্ছে এই পরাবৃত্তির শীর্ষবিন্দু a, তাহলে শীর্ষবিন্দু a হলে এটার স্থানাঙ্ক বুঝতেছো এটা 0,4, তাহলে আমরা বলতে পারি এখানে এটা শীর্ষবিন্দু হচ্ছে মানে কত, এটার আমরা বলতেছি শীর্ষবিন্দু হচ্ছে আমাদের 0,4। আচ্ছা এবং এটা দেখো তো পরাবৃত্তটা, এই যে পরাবৃত্ত যেটা তুমি দেখতেছো এই পরাবৃত্তটা কিন্তু y অক্ষের উপর অবস্থান করে। দেখো এখানে তোমাদের যদি ইন্ডিকেট করি তাহলে দেখো এটা হচ্ছে এই যে দেখো এইটা y অক্ষের উপর অবস্থান করতেছে, ঠিক আছে, এটা হচ্ছে কোন অক্ষের উপর অবস্থান করতেছে y অক্ষের উপর, এবং এই পরাবৃত্তটা মুখ করে আছে নিচের দিকে, অর্থাৎ এটা আমাদের পরাবৃত্তের এটা পরাবৃত্তটা y অক্ষের নিচের দিকে মুখ করেছে, দ্যাট মিন্স ঋণাত্মক দিকে মুখ করে আছে, ঠিক আছে। সো এটা আমরা সবাই জানি যে শীর্ষবিন্দু যদি 0,4 হয় এবং আমাদের পরাবৃত্ত যদি y অক্ষের উপর অবস্থান হয়, তাহলে এটার সমীকরণ আমরা লিখতে পারবো। আমরা জানি পরাবৃত্তটা যে অক্ষের উপর অবস্থান হয় ওই চলকের পাওয়ার কত হয় 1 হয়, তার আমরা বলতে পারি এখানে তাহলে পরাবৃত্ত সমীকরণটা কি হবে x - x থেকে বিয়োগ যাব হচ্ছে শীর্ষবিন্দুর ভুজ, তাহলে শীর্ষবিন্দুর ভুজ হচ্ছে 0 ইকুয়াল টু তারপর y থেকে বিয়োগ যাব হচ্ছে শীর্ষবিন্দু কোটি, শীর্ষবিন্দু কোটি কত 4। এবার এই দুইটার মধ্যে কোন চলকের পাওয়ার কোন তার পাওয়ার 2 দিবা, কোনটা পাওয়ার 1 দিবা, ডিপেন্ড করবে পরাবৃত্তটা কোন অক্ষের উপর অবস্থান করবে। আমরা দেখছি পরাবৃত্তটা y অক্ষের উপর অবস্থান করছে, সো যে অক্ষের উপর অবস্থান করবে ওইটার পাওয়ার হবে 1, যেহেতু y অক্ষের উপর অবস্থান করতেছে ও y এর পাওয়ার হবে 1, তাহলে কার পাওয়ার টেস্ট করবে s স্কয়ার, ঠিক আছে না। এবার যে চলকের পাওয়ার 1 সেই চলকের পাশে কি থাকে 4a থাকে, এই হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ। প্রভা এই সমীকরণের মধ্যে আমরা দেখতেছি অজানা রাশি হচ্ছে কি a, তাহলে সেই a টা তুমি কিভাবে বের করবা, দেখো এই a টা বের করবা হচ্ছে দেখো আমরা দেখতেছি আমাদের এই পরাবৃত্ত যেটা দেখতেছো এই পরাবৃত্তটা কিন্তু দেখো p বিন্দুগামী, দেখছো, তাহলে p বিন্দুর স্থানাঙ্ক কত হবে, p বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6,0, তাহলে আমরা 6,0 দিয়ে এটাকে সিদ্ধ করতে পারবো, তাহলে লিখি
আমাদের 1 নং এটা পরাবৃত্তটা কত বিন্দুগামী, 1 নং পরাবৃত্তটা হচ্ছে আমাদের 6,0 বিন্দুগামী। সো 6,0 বিন্দু দিয়ে ভাইয়া যদি সিদ্ধ করো তাহলে আমরা এটা x এর মান যদি 6 বসাতে তাহলে হচ্ছে 36 ইকুয়াল টু 4 y এর মান হচ্ছে 0 মাইনাস y এর মান হচ্ছে 4 ওকে, y এর মান 0 তো ওকে, তাহলে এটা 36 ইকুয়াল টু তাহলে এটা হচ্ছে তোমার -4, তার মানে মাইনাস তোমার কত থাকতেছে এখানে y এর মান হচ্ছে তোমার -16, ঠিক আছে না? তো এখান থেকে তোমার যদি বলি এর মান কত, তাহলে এর মান আমরা বের করতে পারবো। দেখো আমরা এখানে যদি বলি, দেখো এখানে আচ্ছা সরি এখানে একটু বলেছে ভাইয়া, একটু বলেছে, সেটা হচ্ছে আমরা একটা জিনিস আসলে একটু মিস করছি, সেটা হচ্ছে আমরা এই জায়গাটা তোমাদের দিকে একটু বুঝাই, এইখানে একটু আমাদের এটা একটু ঠিক করি। দেখো এখানে আমরা একটা লাইন ভুল করছি, হচ্ছে এই যে দেখো এই বলছিলাম এই পাশের চিহ্নটা কি প্লাস দিবে নাকি মাইনাস দিবে সেটা ডিপেন্ড করবে পরাবৃত্তটা কোন দিকে মুভ করা আছে। দেখো আমাদের দেখতেছি পরাবৃত্তটা হচ্ছে y কে নিচের দিকে মুভ করেছে, দ্যাট মিন্স ঋণাত্মক দিকে। সো ঋণাত্মক দিকে মুভ করে থাকলে সামনে একটা মাইনাস দিতে হবে, এখানে একটা মাইনাস, আর যদি ধনাত্মক দিকে মুভ করে তাহলে এটা প্লাস, ঠিক আছে? সো এটা একটু আমরা দিতে ভুলে গেছিলাম, তাহলে এখানে আমার একটা মাইনাস চিহ্ন হবে। আশা করি এসব যদি করি তাহলে এটা হচ্ছে তোমার 36 আর এটা হচ্ছে তোমার -1 প্লাস, তাহলে এটা 16 আচ্ছা। সো আমি এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যদি সহজ করে যদি দেখাই তাহলে তোমাদেরকে এইটা বলতে পারি। দেখো এখানে যদি বলি কি এটা মাইনাস প্লাস 4a ইনটু 4, তাহলে আমি যদি বলি 4 এর মান কত, তাহলে 4 এর মান হচ্ছে 9। তাহলে 4 এর মানটা আমরা এখানে বসিয়ে দিই। তো বসিয়ে দিলে দেখো আমাদের সমীকরণটা কি দাঁড়ায়, s² ইকুয়াল টু 4a মাইনাস 4 এর মান কত পাইছো 9, তাহলে এখানে -9 ইনটু কত y মাইনাস 4, ঠিক আছে না? এখন তাহলে আমরা এইটুকু আশা করি বুঝতে পারছি, তাহলে আমাদের পরবর্তী সমীকরণটা পেয়ে গেছি, s² ইকুয়াল টু -9 ইনটু y মাইনাস 4। আচ্ছা তো এখন ভাইয়া আমাদের কি যে জিনিসটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে আমাদের সি বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, তাই না? তো আমরা বি বিন্দুর স্থানাঙ্ক তোমাদের একটু বুঝাই দিই জিনিসটা কি। দেখো এখানে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা বুঝতেছি, এটার এইটুকু দূরত্ব হচ্ছে কত 3, এইটুকু দূরত্ব হচ্ছে 3, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, ডেফিনেটলি 3,0। আচ্ছা বলো এই যে ও থেকে সি এর ডিসটেন্স যতটুকু, এখান থেকে এইটুকু বি এর ডিসটেন্স ঠিক ততটুকু না, তাহলে এটার স্থানাঙ্ক কত হবে 3 হবে। তাহলে এটার বুঝের মান হচ্ছে 3, বাট কুটির মান যাই না, স্যার কুটির মানটা আমরা ধরো আলফা ধরে নিচ্ছি, কুটির মানটা আমরা কি ধরে নিচ্ছি, আলফা ধরে নিচ্ছি, ঠিক আছে? সো আমরা ধরে নিচ্ছি এখানে, তাহলে আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক কত আমরা এখানে লিখে নিই একটু, আমরা এখানে ধরে নিচ্ছি বি বিন্দুর স্থানাঙ্ক, আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক তাহলে আমরা কত ধরছি 3, আলফা। এখন ভাইয়া লক্ষ্য করো তো এই যে বি বিন্দুটা আসলে দেখো তো এই পরাবৃত্তের উপর অবস্থান করে না, দেখো তো এই পরাবৃত্তের উপর অবস্থান করে না, আমরা এই বি বিন্দু দিয়ে এটাকে কি করতে পারবো, সিদ্ধ করতে পারবো। তাহলে সিদ্ধ করলে x এর জায়গায় কত বসাবো 3 আর y এর জায়গায় কত বসাবো আলফা। চলো সিদ্ধ করি, x এর জায়গায় 3 বসাও, তাহলে 3 এটা যদি করো তাহলে 9, এটা -9। আচ্ছা y এর মান হচ্ছে কত এখানে আলফা, মাইনাস এখানে হচ্ছে তোমার 4, ঠিক আছে? এবার দেখো -9 কাটা গেলে এখানে 1, এখানে -1 দিয়ে গুণ করো মাইনাস আলফা প্লাস 4। সো মাইনাস আলফা যদি পাশে নিয়ে যাও আর 1টা যদি পাশে নিয়ে যাও তাহলে আলফার মান পাবো 3। তো দেখো তাহলে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক কত, একটু লাল কালি দিয়ে দেখাই দাও। তাহলে বলো বি বিন্দুর স্থানাঙ্ক কত, বি বিন্দুর স্থানাঙ্ক বুঝের মান 3, এই যে কুড়ির মান, এই যে আলফা যেটা 20 ধরছি এটা মান কত 3, আর এখানে সি বিন্দুর স্থানাঙ্ক কত, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,0। এবার দেখো সি বিন্দু জানো বি বিন্দু জানো, তাহলে দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব সি বি ইকুয়াল টু √2 ভুজ দুই বিয়োগফল, তাহলে এটা 3 - 3 হোল স্কয়ার প্লাস 22 বিয়োগফল, তাহলে কত হবে 3 - 0 হোল স্কয়ার। সি বি এর দৈর্ঘ্য আলটিমেটলি হচ্ছে 3, ঠিক আছে না? তো খুবই সহজ ম্যাথ, ঠিক আছে? সো চলো এখন আমরা পরের ম্যাথ সলভ করব। আচ্ছা তো এখন দেখো, এখন হচ্ছে আমরা কুমিল্লা বোর্ড 2023 সালের আরেকটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এখানে আমাদেরকে দেওয়া আছে হচ্ছে দৃশ্যকল্প 1-এ আমরা দেখতেছি একটা পরাবৃত্ত সমীকরণ, পরাবৃত্ত চিত্র দেওয়া আছে, এবং দৃশ্যকল্প 2-তে হচ্ছে আরেকটা আমাদের কণিকের সমীকরণ দেওয়া আছে। তাহলে চলো আমরা এক একটা শুরু করি। সো প্রথম আমাদেরকে বলছে যে আমাদের এখানে এই উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো আমরা প্রথম প্রশ্নটা একটু লিখতে চাই। এখানে হচ্ছে 4s² প্লাস 5y² ইকুয়াল টু 1, ঠিক আছে? সো আমরা এটাকে উপবৃত্তের আদর্শ প্যাটার্নে তৈরি করবো। সো করার জন্য আমরা এখানে জানি s² সহ 1 রাখতে হবে, তাহলে এটাকে আমরা 1/4 করে ফেলি, প্লাস এরপর এটা y² ইকুয়াল টু
এটাকে 5 দ্বারা ভাগ করলে এটাকে 1/5, ঠিক আছে, ইকুয়াল টু 1, অর্থাৎ আমাদেরকে এস স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগুলো 1 করতে হবে। আচ্ছা, সো দেখো এরপর আচ্ছা আমরা 1/4কে চাইলে এরকম লিখতে পারি, হাফ হোল স্কোয়ার লিখতে পারি, তাই না? তারপর প্লাস এটাকে আমরা চাইলে লিখতে পারি 1/√5 হোল স্কোয়ার, ঠিক আছে না, ইকুয়াল টু 1। তো এখান থেকে আমরা বলতে পারি এখানে হচ্ছে আমাদের এর মান হচ্ছে হাফ এবং বি এর মান হচ্ছে 1/√5। সো এখান থেকে বোঝা যাচ্ছে এ এবং বি এর মধ্যে ডেফিনেটলি এর মানটা বি এর চেয়ে বড়, ঠিক আছে না? সো এর মান যদি বি এর চেয়ে বড় হয় তাহলে আমাদের এই উপবৃত্তের বৃহৎ অক্ষটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, ঠিক আছে? সো আমাদেরকে চাইছে হচ্ছে উৎকেন্দ্রিকতার মান। সো উৎকেন্দ্রিকতার সূত্র তোমরা জানো, ইকুয়াল টু √1 মাইনাস ছোটোর উপর স্কোয়ার, তাহলে এখানে ছোটো হচ্ছে কি, তাহলে উপর ভি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। তাহলে এবার তোমরা এখানে ইকুয়াল টু 1 মাইনাস, আচ্ছা বি স্কোয়ার মান কত, মানে বি স্কোয়ার মান কিন্তু 1/5, ঠিক আছে? সো এটা 1/5 বসবে, আর এ স্কোয়ার মান কিন্তু 1/4, এখানে 1/4। তো ক্যালকুলেশন করলে এটা হচ্ছে আমাদের আনসার। সহজ না? এই খ নম্বর প্রশ্নটা সমাধান করবো। দেখো এখানে কি বলা হচ্ছে, দৃশ্যকল্প A1-এ আমাদের এস হচ্ছে উপকেন্দ্র এবং এখানে আমাদেরকে এসপি দেওয়া আছে। এসপি হচ্ছে 3 একক হলে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হচ্ছে। আচ্ছা, সো দেখো ভাইয়া, এই যে আমরা জানি এখানে যে এসপি যে মানটা দেওয়া আছে, এই যে এসপির মান হচ্ছে কত, 6। আমরা জানি উপকেন্দ্র থেকে আমাদের পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দুর যে দূরত্ব, এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। এটা হচ্ছে আমাদের কি দূরত্ব, ফোকাস দূরত্ব, ঠিক আছে? সো সেই ফোকাস দূরত্বের মান আমাদেরকে দিছে হচ্ছে কত, আমাদের সেই ফোকাস দূরত্ব এসপির মান কত দেওয়া আছে, 6 দেওয়া আছে, ঠিক আছে? এবং আমাদের এখানে এই যে পরাবৃত্ত যেটা দেখতেছো, সেই পরাবৃত্তের আমাদেরকে সমীকরণ দেওয়া আছে। আমাদের পরাবৃত্তের সমীকরণ হচ্ছে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 16x। আমাদেরকে বলা হয়েছিল যে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি, যে পি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা একটা কাজ করি, আমরা পি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই। তাহলে এখানে লিখবা কি, আমরা তাহলে প্রশ্ন সমাধানে আসি। আমরা এখানে খ নম্বর হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ হচ্ছে কত, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 16x। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এর মান কত, এর মান হচ্ছে 4, ঠিক আছে না? তাহলে মনে করি আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিব এক্স কমা ওয়াই। এবার আসো, কোনো বিন্দুর ফোকাস দূরত্বের সূত্রটা কি আমরা জানি কোনো বিন্দুর ফোকাস দূরত্বের সূত্র হচ্ছে কি, ফোকাস দূরত্ব সূত্রটা আশা করি তোমরা জানো। ফোকাস দূরত্ব সূত্র হচ্ছে কি, এক্স প্লাস এ। অর্থাৎ আমি যে বিন্দুর ফোকাস দূরত্ব বের করব, যেমন আমি পি বিন্দুর ফোকাস দূরত্ব বের করতে চাচ্ছি, তো সো কোনো বিন্দুর ফোকাস দূরত্ব হচ্ছে ওই বিন্দুর ভুজের সাথে আমি যদি পরাবৃত্তের এর মানটা যোগ করে দিই, তাহলে আমি কিন্তু ওই বিন্দুর কি পেয়ে যাব, ফোকাস দূরত্ব পেয়ে যাব। তাহলে আমরা কোন বিন্দুর ফোকাস দূরত্ব নির্ণয় দেওয়া আছে আমাদেরকে, পি থেকে এস, এই যে এই ফোকাস দূরত্বটুকু দেওয়া আছে। তাহলে পি বিন্দুর ভুজের মান কত, দেখো তো এক্স, খুঁটির মান কত ওয়াই। তাহলে পি বিন্দুর ফোকাস দূরত্বের সূত্র কি হবে, এক্স প্লাস এ। এবার আসো, প্রশ্ন মতে আমাদের সেই এই ফোকাস দূরত্ব অর্থাৎ এক্স প্লাস এর মানটা আমাদেরকে কত দেওয়া হয়েছে, দেখো এসপি, এটা আমাদের ফোকাস দূরত্ব, সেটা কত দেওয়া আছে, 6। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এর মান হচ্ছে 4, তাহলে এটা 6, তার মানে এখান থেকে বলা যায় এক্স ইকুয়াল টু 2, তাই না? সুতরাং আমরা বলতে পারি পি বিন্দুর স্থানাঙ্ক, সেই পি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করছি, এক্স এর মান হচ্ছে 2 এবং ওয়াই এর মান হচ্ছে জানি না। তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক কত পেলাম, 2, ওয়াই। এখন ভাইয়া ভালো করে যদি খেয়াল করো, আমাদের কিন্তু এই যে পি বিন্দুটা, এই পি বিন্দুটা কিন্তু দেখো এই পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু, তাই না? এই পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু। তাহলে পি বিন্দু দিয়ে আমি এই পরাবৃত্তের যে সমীকরণটা আছে সেটাকে অবশ্যই কী করতে পারবো, সিদ্ধ করতে পারবো, যেহেতু পি বিন্দুটা হচ্ছে পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু, তাই না? সো আমরা তাহলে এই কাজটা করে ফেলি এখানে। আমরা তাহলে এই বিন্দুটা দিয়ে উক্ত সমীকরণকে সিদ্ধ করব। তাহলে সিদ্ধ করলে দেখো এখানে আমরা সিদ্ধ করলে তাহলে ওয়াই স্কয়ার ইকুয়াল টু এখানে 16, এক্স এর মান হচ্ছে কত, 2। তো আমরা এখান থেকে বলা যায় ওয়াই স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 32। এখন উভয় পক্ষে যদি আমি বর্গমূল করি তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা পাবো +-4√2, +-4√2, ঠিক আছে না? এবার দেখো তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমি বের করে ফেললাম। সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক কত, এক্স এর মান 2 এবং ওয়াই এর মান আমরা কত পেলাম, +-4√2। তাহলে দেখো জিনিসটা কত সহজ, আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, তাহলে চলো ভাইয়া আমরা এর পরের প্রশ্নটাতে যাই। আমাদের পরের প্রশ্ন কি বলা হয়েছিল, দৃশ্যকল্প 2 এর কণিকটির উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করবো, একই সাথে দৈর্ঘ্য নির্ণয় করবো। তাহলে চলো আমরা পরের স্লাইডে যাই। ওকে, সো দেখো আমরা যদি এখন ঘ নাম্বার প্রশ্ন সলভে যাই, আমাদেরকে দেওয়া আছে উদ্দীপক 2, অর্থাৎ এই যে আমাদেরকে কণিকটা দেওয়া আছে তার উপকেন্দ্রিক লম্বের সমীকরণও বের করবো, একই সাথে দৈর্ঘ্য নির্ণয় করবো। তাহলে চলো শুরু করা যাক। আমরা ঘ নম্বরের আমাদের যে সমীকরণটা দেওয়া আছে আমরা একটু লিখে নিই, এটা এস স্কয়ার মাইনাস 3y² মাইনাস 4x মাইনাস 8 ইকুয়াল টু 0। আচ্ছা,
এবং দেখো তো এরকম লেখা যায় এস স্কোয়ার মাইনাস 4x, তারপর হচ্ছে তোমার মাইনাস 3y স্কোয়ার, আর মাইনাস 8টাকে পাশে গেলে প্লাস 8। তো এখানে যদি আমি সূত্র দিতে চাই তাহলে এস স্কোয়ার মাইনাস 4x, তাহলে এখানে প্লাস 4 লিখতে হবে। ওই যে উদ্দেশ্য হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার কিংবা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফর্মেটে সাজানোর জন্য আমরা এক্সট্রা কত লিখলাম 4, তাহলে মাইনাস 3y স্কোয়ার। তাহলে এইখানে যেহেতু আমরা এক্সট্রা 4 লিখলাম, তাহলে ওই পাশে আমাদের 4 লিখতে হবে সমাধান করার জন্য, তাহলে ওই পাশে 4 লিখলে 4 আর 8 কত 12। তাহলে এখানে ভাইয়া কত হচ্ছে, এটা মানে হচ্ছে ভাইয়া x মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ইকুয়াল টু 12। এবার আমাদের উভয় পক্ষে 12 দ্বারা ভাগ করতে হবে, কারণ এই পাশে সব মান কত রাখতে হবে 1, তাই না? সো আমরা তাহলে এখানে বলতে পারি x মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইড বাই 12 মাইনাস y স্কোয়ার, এখানে 12 আর সেই 12কে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে এখানে হচ্ছে 4 ইকুয়াল টু 1, ঠিক আছে না? তাহলে এখানে আমরা বলতে পারি, এবার দেখো তাহলে এটা এই জিনিসটা কীভাবে লেখা যায়, x মাইনাস 2 হোল স্কোয়ার, এই 12কে ছেলে আমরা কেমন লিখতে পারি, রুট 12 হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই 4কে কী লেখা যায় 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে? ওকে, তাহলে এবার দেখো আমরা একটু মুছে দিই, এগুলো একটু মুছি। ওকে, তো দেখো এরপর হচ্ছে আমরা তাহলে একটু দেখো আমরা পরে এটাকে এই যে এখন আমরা ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 2কে ধরবো, আর ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু হচ্ছে এখানে কী ধরবো স্মল ওয়াই। সেই সাথে আমরা এইটা হচ্ছে এর মান হচ্ছে কত রুট 12 এবং বির মান হচ্ছে কত 2। তো এখন দেখো আমাদের সমীকরণটা কী দাঁড়িয়ে, তাহলে ক্যাপিটাল এক্স হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ক্যাপিটাল ওয়াই হোল স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এবং আমরা এই সমীকরণ দেখে বুঝতেছি এটা হচ্ছে এই কণিকটা হচ্ছে একটা অধিবৃত্ত। সো অধিবৃত্ত থেকে আমরা সমীকরণ দেখে বুঝতেছি সামনে যেহেতু এক্স আছে, তাহলে আমাদের এখানে আর অক্ষটা হচ্ছে এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল। তাহলে আমরা যদি অধিবৃত্তের একটু তোমাদেরকে চিত্রটা আঁকে দিতে চাই, তাহলে আমাদের অধিবৃত্তের গ্রাফটা এই যে এইরকম হবে, তোমাদের একটু আঁকার চেষ্টা করি। তো দেখো আমাদের এই যে এই পরাবৃত্তটা দেখো, এটা হচ্ছে এইরকম করে একটা অধিবৃত্ত, এদিকে একটা থাকবে এদিকে একটা থাকবে, ঠিক আছে? সো তারপর হচ্ছে আমাদের দেখো এরপর হচ্ছে এই যে এটা হচ্ছে একটা নিয়ামক রেখা, এদিকে একটা নিয়ামক রেখা থাকবে, তাই না? তারপর হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র, এখানে একটা উপকেন্দ্র থাকবে, এ পাশে একটা উপকেন্দ্র থাকবে, তাই না? আর এটা হচ্ছে শীর্ষবিন্দু এ, এটাও শীর্ষবিন্দু এ। এবার দেখো আমরা যদি বলি এই যে এটা কেন্দ্র, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে কেন্দ্র থেকে উপকেন্দ্র পর্যন্ত এইটুকু দূরত্ব হচ্ছে এই, তাই না? আর কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত এই যে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব এটা হচ্ছে এ, আর কেন্দ্র থেকে নিয়ামক রেখা পর্যন্ত দূরত্ব এটা হচ্ছে এ বাই ই। এটা আসলে তোমরা সবাই জানো, ঠিক আছে? সো এখন এখানে আমাদেরকে আসলে কি চাইছে দেখো তো, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আচ্ছা ভাইয়া এখানে উপকেন্দ্রিক লম্বটা কোনটা দেখো তো, আমি যদি এখানে আঁকতে চাই এই যে এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক সেই লম্বটা, এই যে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বটা, ক্লিয়ার? এই যে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বটা, এই যে এটা। তাহলে দেখতেছি এটা ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই অক্ষের সমান্তরালে আমরা জানি ক্যাপিটাল কি আসবে এক্স আসবে, তাহলে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু, তাহলে আমরা দেখো তো এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত বলো, এই যে এখান থেকে শুরু করে এই পুরোটা ডিস্টেন্স কত এই না, তাহলে এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এই, আর এদিকে তুমি চিন্তা করো তাহলে এদিকেও দেখো এটুকু দূরত্ব কত এই, বাট এটা ঋণাত্মক দিক আছে তো এটা হবে মাইনাস এই, তাহলে আলটিমেটলি আমি কি লিখবো প্লাস মাইনাস এই। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে ভাই এখানে আমরা দেখতেছি ই এর মান লাগবে, তাহলে আমরা ছোট্ট করে ই এর মানটা বের করে ফেলি। ই এর মান আসলে তোমরা বের করতে পারবে রুট ওভার 1 প্লাস ছোটোর উপর স্কোয়ার, দ্যাট মিনস ভি স্কোয়ার ডিভাইড বাই বড়োর উপর স্কোয়ার, তার মানে এ স্কোয়ার। তাহলে কত সেটার মানটা একটু আমরা দেখতে চাই, 1 প্লাস বি স্কোয়ার মান হচ্ছে কত 4, আর এ স্কোয়ার মান হচ্ছে 12। তাহলে ই এর মানটা কত আসে আমরা ক্যালকুলেশন করে ফেলি, রুট ওভার 1 প্লাস 4 ডিভাইড বাই 12, তাহলে কত আসতেছে আমরা দেখতেছি এটার মান আসতেছে 2/√3, 2/√3, ঠিক আছে? সো এবার আসলে ক্যাপিটাল এক্স মানে কী ভাই এক্স মাইনাস 2, তো এক্স মাইনাস 2 ইকুয়াল টু প্লাস মাইনাস এর মান হচ্ছে তোমার 12, তাহলে রুট 12 মানে কী লেখা যায় দেখো তো ভাই, রুট 12কে আমরা ছেলে কি ভেঙে কি লিখতে পারি 2√3, তাহলে 2 এই যে 12 এখানে রুট 12কে ভেঙে 2√3 লিখলাম, ঠিক আছে? ইন্টু ইর মান দেখো তো কত আসে 2/√3, তাহলে 2/√3, তাহলে দেখো √3 কাটা, তাহলে এক্স মাইনাস 2 ইকুয়াল টু প্লাস মাইনাস 2 দুগুণ 4। এবার প্লাস ধরে একটা ইকুয়েশন মাইনাস ধরে একটা ইকুয়েশন, তাহলে প্লাস ধরে কি ইকুয়েশন পাবা, আমি যদি প্লাস ধরি তাহলে এক্স মাইনাস এই পাশে -4, তাহলে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, আর যদি মাইনাস ধরো
তাহলে মাইনাস দিলে কী পাবা এক্স ইকুয়াল টু এটা -4 পাশে আসলে +2 তার মানে +4 তাহলে এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। সুতরাং নিয়ামক রেখা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কী কী? একটা হচ্ছে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, আর এটা হচ্ছে এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা যদি বলতে ভাইয়া তোমার নিয়ামক রেখার সমীকরণ, তাহলে দেখো নিয়ামক রেখা এটা ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এটা এখান থেকে কতটুকু দূর আছে এ বাই, তাহলে এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এদিকেরটা প্লাস এ বাই আর এদিকেরটা মাইনাস আই বি, তাহলে কি হতো ক্যাপিটাল এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই। বুঝতে পারছো? ওকে, আরেকটা কি চাইছে ভাইয়া, এখানে আরেকটা কি জিনিস চাইছে দেখো, আমাদের আরেকটা জিনিস চাইছে হচ্ছে লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমরা সবাই এটা জানি উপকেন্দ্রিক লম্বের সূত্র কি 2 ছোটোর উপর স্কয়ার ডিভাইড বাই বড়, তাহলে দেখো 2 ইন্টু বি স্কয়ার, তাহলে বি এর মান হচ্ছে 2 হলে বি স্কয়ার মান 4 আর এটা হচ্ছে 12। তাহলে এটা আমরা ভেঙে 2 ইন্টু 4 √12কে ভেঙে কি লেখা যায় 2 ইন্টু √3, সো 2 কাটা যায়, তাহলে আলটিমেটলি কত 4/√3। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ঠিক আছে, সো এখন আমরা পরের সৃজনশীল সলভ করব। আচ্ছা এখন হচ্ছে ভাইয়া আমরা হচ্ছে রাজশাহী বোর্ড 2023 সালের প্রশ্নের সমাধান করব। সো দেখো আমরা একটু দেখি, আমাদের দৃশ্যকল্প 1-এ দেওয়া আছে একটা পরাবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া আছে 1,1 এবং আরেকটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে 2x + y -1 = 0 এবং দৃশ্যকল্প 2 তো আমরা দেখতেছি, দৃশ্যকল্প 2 তো হচ্ছে আমাদের একটা হচ্ছে তোমার অধিবৃত্ত দেওয়া আছে, যে অধিবৃত্তের মধ্যে আমাদেরকে এখানে উপকেন্দ্র বলে দিছে 12,6 আর এদিকের উপকেন্দ্র হচ্ছে -12,6। তাহলে চলো আমরা একটা প্রশ্ন সমাধানে যাই। সো প্রথম প্রশ্ন দেখো আমাদেরকে খ নম্বরে বলা হচ্ছে কি এই কণিকটির শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা খুবই সহজ, এটা পারবা তোমরা 2s² + y² ইকুয়াল টু কত 2, ঠিক আছে না? সো আদর্শ ফরম্যাটে সাজানোর জন্য কী করবো, এটা হচ্ছে s² দুই দ্বারা সবগুলোকে ভাগ করবো। সো এখানে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে a2 আর a2 কাটা যায়, তাহলে এখানে থাকবে জাস্ট s² থাকবে, ঠিক আছে? এর পাশে শুধু s² থাকবে প্লাস এখানে থাকবে হচ্ছে y²/2 ইকুয়াল টু 1। তাহলে আমরা এখান থেকে বলো এভাবে সাজানো যায়, এটাকে s² নিচে 1 মানে 1² প্লাস y² আর এটাকে লেখা যায় √2² ইকুয়াল টু 1, তাই না? সো এখান থেকে বুঝতেছি এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে 1 আর বির মান হচ্ছে তোমার √2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এখানে v ইজ গ্রেটার দেন a। তাহলে এখানে আমাদের বৃহৎ অক্ষরটা হচ্ছে কি, আমাদের এখানে ভাইয়া বৃহৎ অক্ষরটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে আমরা এখানে বলতে পারি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, তাহলে কী হবে তোমরা আশা করি এটা চিত্রটা সবাই জানো, যে এখানে যদি বৃহৎ অক্ষ তাহলে আমাদের উপবৃত্তটা শেপটা এরকম হয়, তখন হচ্ছে এই বরাবর বৃহৎ অক্ষটা থাকে। তাহলে কেন্দ্র থেকে এই শীর্ষবিন্দু পর্যন্ত এইটুকু দূরত্ব হচ্ছে a। তাহলে এটার এদিকের স্থানাঙ্ক এটার স্থানাঙ্ক v, তাহলে এটার স্থানাঙ্ক কত হবে 0, b আর এটা নিচের দিকে আছে এটার স্থানাঙ্ক 0, -b। তাহলে একসাথে লিখলে কি লিখবা 0, +- b। তাহলে আসো 0, +- b এর মান কত, বির মান √2। এটা হচ্ছে আনসার। সহজ না? আচ্ছা তো চলো আমরা পরেরটাতে যাই, আমাদেরকে পরে কি বলা হচ্ছে দেখো। এবার আসো আমাদেরকে দৃশ্যকল্প 1-এর আলোকে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা সো চলো আমরা এটার জন্য একটু চিত্র আঁকবো। সো আমরা একটু চিত্রটা খুব মনোযোগ দিয়ে বুঝবো, তাহলে আমাদের জন্য এটা বোঝা খুব সহজ হয়ে যাবে। তাহলে আমরা চিত্রটা একটু আঁকি নিই, তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবা। আচ্ছা তো ধরে নিচ্ছি, সরি দেখো এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের অক্ষ, যেটা হচ্ছে পরাবৃত্তের অক্ষ, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমাদের একটু আঁকলাম, ঠিক আছে? এখন আমরা পরাবৃত্তটা একটু অঙ্কন করি। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই পরাবৃত্তটা, এই যেটা হচ্ছে আমাদের পরাবৃত্তটা, ঠিক আছে? এই যেটা হচ্ছে আমাদের পরাবৃত্তটা, ওকে? তারপর আমাদের এখানে হচ্ছে আমাদের দ্বিকাক্ষটা থাকে। সো আমরা একটু দ্বিকাক্ষটা অঙ্কন, আমরা এই পাশে হচ্ছে ঠিক দ্বিকাক্ষটা থাকে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের দ্বিকাক্ষটা, ওকে? এবার আমরা চলো বিন্দুগুলো স্থানাঙ্ক উল্লেখ করে দিই। সো আমাদের কী কী বিন্দু দেওয়া আছে দেখো, এখানে হচ্ছে আমাদের উপকেন্দ্র, এটা আমরা উপকেন্দ্র, এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু আর এটা হচ্ছে আমাদের জেড বিন্দু, ঠিক আছে না? আচ্ছা আমাদের এখানে শীর্ষবিন্দু দিয়েছে, শীর্ষবিন্দু কত দেওয়া আছে বলো, এখানে 1,1 এটা জানি, আর আমাদেরকে নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে, অর্থাৎ এই রেখাটার সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণটা হচ্ছে কত 2x + y - 1 = 0। এই হচ্ছে আমাদের চিত্র, ঠিক আছে? তো এখন ভাইয়া আমরা যে জিনিসগুলো একটু খেয়াল করবো সেটা হচ্ছে আমাদেরকে উপবৃত্তের এই জিনিসটা তুমি ভালো করে একটু ইনশিওর করো, পরাবৃত্তের সমীকরণের জন্য দুইটা জিনিস মাস্ট দরকার। একটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ যেটা আমাদের দেওয়া আছে, আরেকটা জিনিস লাগবে হচ্ছে উপকেন্দ্র, দ্যাট মিনস এস এর মান লাগবে। তার মধ্যে দুইটা জিনিস
লাগবে পরাবৃত্তীয় সমীকরণ বের করতে। একটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, একটা হচ্ছে উপকেন্দ্র। তাহলে আমরা দেখতেছি এখানে নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে, তাহলে আমাদের দেওয়া নাই কি আসলে উপকেন্দ্র। তাহলে সেই উপকেন্দ্রটা আমরা কেমনে বের করব? দেখো আমরা জানি জেড এ এইটুকু দূরত্ব যা এ থেকে এস এইটুকু দূরত্ব তা, তাহলে আমরা বলতে পারি জেড এস এর মধ্যবিন্দু হচ্ছে কি এ। তাহলে এই মধ্যবিন্দু সূত্র দিয়ে আমি চাইলে কিন্তু এস এর মানটা বের করতে পারি, বাট এখানে আমাদের জেড বিন্দুটা দেওয়া নাই, তাহলে আমাদের কোনোভাবে এখানে জেড বিন্দুটা বের করে নিয়ে আসতে হবে। সো জেড বিন্দু যদি বের করি তাহলে মধ্যবিন্দু সূত্র ব্যবহার করে আমরা কিন্তু উপকেন্দ্রটা খুব সহজে নির্ণয় করতে পারবো। তাহলে চলো কীভাবে নির্ণয় করা যায় সেটা দেখি। আচ্ছা, আমাদেরকে দেখো নিয়ামক রেখার সমীকরণ কী দেওয়া আছে ভাইয়া? এটা হচ্ছে আমাদের খ নম্বরের উত্তর। সো নিয়ামক রেখার সমীকরণ ভাইয়া কী দেওয়া আছে? 2x + y - 1 = 0। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, ঠিক আছে না? এবার তোমাদের যদি একটু জিনিসটা বোঝায় তাহলে ভালো করে যদি খেয়াল করো, এই যে নিয়ামক রেখা, এই যে যেটা নিয়ামক রেখা দেখতেছো, এই নিয়ামক রেখার সমীকরণ আমি জানি। আচ্ছা, এইটা কি রেখা দেখো তো? এই যে এটা হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখা না? পরাবৃত্তের অক্ষরেখা না? তাহলে নিয়ামক রেখা এবং পরাবৃত্তের অক্ষরেখা এই দুইটা রেখার এটা কি বিন্দু? ছেদবিন্দু। আমরা দুইটা সরলরেখার ছেদবিন্দু বের করতে পারি, সেটার জন্য আমাদেরকে ওই দুইটা সরলরেখার কি লাগবে? সমীকরণ লাগবে। তার মধ্যে আমরা নিয়ামক রেখার সমীকরণ জানি, তাহলে নিয়ামক রেখার সমীকরণ জানি, আমাদের এখন পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ বের করতে হবে। সো বের করলে এই দুইটা সরলরেখার এই জেড বিন্দুটা হচ্ছে কি বিন্দু? ছেদবিন্দু। তাহলে ছেদবিন্দুর কনসেপ্টটা ব্যবহার করে আমরা জেড বিন্দুটা খুব সহজে বের করতে পারবো। তাহলে চলো আমরা এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে আমি ওই অক্ষরেখার সমীকরণ কেমনি বের করবো? খুবই সহজ। দেখো এটা নিয়ামক রেখা, নিয়ামক রেখার উপর এটা কি রেখা? লম্ব রেখা না? তো আমি 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ যদি বের করি সেটাই তো আমাদের অক্ষরেখার সমীকরণ। তাহলে 1 নং রেখার লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ। তাহলে লম্ব রেখার সমীকরণ কত আসে দেখি। সো এটার লম্ব রেখার সমীকরণ আমরা সবাই জানি যে এক্স এবং ওয়াই এর সহগগুলো এক্সেস হবে, তাহলে ওয়াই এর সহগটা এক্স এর কাছে যাবে, এক্স এরটা ওয়াই এর কাছে যাবে। তাহলে কত হবে এখানে? এখানে হবে এক্স, ওয়াই এর সহগ 1, সেটা এক্স এর কাছে গেছে, চিহ্নটা পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, এক্স এরটা ওয়াই এর কাছে যাবে, তাহলে 2y আর ধ্রুবকটা তুলে দিয়ে এখানে প্লাস কে দিবা = 0। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এই যে এবার এই হচ্ছে, এটা হচ্ছে আমাদের এই যে ভাইয়া এই যে এই রেখাটা, এই যে এটা হচ্ছে এই রেখাটা, বুঝতে পারছো? এখন এই রেখাটা আমরা বের করছি, বাট অজানা রাশি কে। সো কেটা কেমনে বের করবো? দেখো এই রেখাটা কত বিন্দু দিয়ে যায়? দেখো তো 1,1 বিন্দু দিয়ে যায় না? তাহলে 1,1 দিয়ে এটাকে সিদ্ধ করতে পারবা, তাহলে সিদ্ধ করে ফেলো। তাহলে লিখবা যা 1,1 বিন্দুগামী, যা 1,1 বিন্দুগামী। সো 1,1 বিন্দু দিয়ে সিদ্ধ করলে আমরা পারবো এক্সের জায়গায় 1 বসাবো, ওয়াইয়ের জায়গায় 1 প্লাস কে = 0। তো এখান থেকে কের মান দাঁড়াচ্ছে হচ্ছে এটা, তাহলে কের মান হচ্ছে 1। সুতরাং নির্ণয় অক্ষরেখার সমীকরণ হচ্ছে কি? অক্ষরেখার সমীকরণ হচ্ছে এখানে কের মান বসাই দিলে আমরা অক্ষরেখার সমীকরণ কি বলতে পারি? x - 2y + 1 = 0। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ, ঠিক আছে না? তাহলে আমরা এবার লিখি। তাহলে এবার দেখো এটা হচ্ছে 2x + y - 1 = 0, এটা 1 নং। এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। আর x - 2y + 1 = 0, এটা হচ্ছে 2 নং সমীকরণ, যেটা হচ্ছে আমাদের অক্ষরেখার সমীকরণ। এবার এই দুইটা রেখার সমীকরণকে সমাধান করবা। সমাধান করলে আমি কিন্তু এই দেখো জেড বিন্দুটা পেয়ে যাব। কেন? এই নিয়ামক রেখা এবং অক্ষরেখার এটা কি বিন্দু? ছেদবিন্দু। সো দুইটা সরলরেখার ছেদবিন্দু কিভাবে বের করতে হয়? দুইটা সরলরেখাকে সমাধান করবা। সমাধান করলে তুমি যে এক্স এর মান, যে ওয়াই এর মানটা পাবা, সেটা হচ্ছে ছেদবিন্দুর স্থানাঙ্ক, বুঝতে পারছো? সো আমরা একটু ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো। আশা করি তোমরা সবাই এটা ব্যবহার জানো, আর যদি কেউ হাতে কলমে করতে চাও সেটাও পারবা। আচ্ছা, সো দেখো আমরা তাহলে এখানে শুরু করি। এটা হচ্ছে 2 1 1 2 -2 -1। ওকে, তাহলে কত আসতেছে আমরা দেখতেছি। ধরো আচ্ছা, এটা 1। ওকে, এটা হচ্ছে আমাদের 2 1 1। আচ্ছা, সো আমরা এখানে x এর মান পাচ্ছি, সরি একটু আমাদের 5 ইকুয়েশন 1। তাহলে আমাদের এখানে হচ্ছে তোমার 2 1 1 -2 -1। আচ্ছা, সো আমরা এখানে x এর মান পাচ্ছি, হচ্ছে 1/5 এবং y এর মান পাচ্ছে হচ্ছে 3/5।
সুতরাং আমরা বলতে পারি জেড বিন্দুর স্থানাঙ্ক, তাহলে আমরা বলতে পারি জেড বিন্দুর স্থানাঙ্ক কত, তাহলে জেড বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1/5, 3/5। এই যে দেখো আমাদের জেড বিন্দু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তো এবার আমরা এই অংশটুকু মুছে দিই। দেখো আমাদের এটা লাগবে না, তাহলে এগুলো একটু আমরা বাদ দিতে চাচ্ছি, এই যেগুলো একটু বাদ দিই। সরি, আমাদের এটা হচ্ছে লেগেছে। আচ্ছা, আমরা একটু এই রেখাটা অঙ্কন করি, এই যে আচ্ছা, তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি এই যে জেড বিন্দু, তাহলে এই যে জেড বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত পায়, এই যে জেড বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। তাহলে জেড বিন্দুর স্থানাঙ্ক আমরা বলতে পারছি 1/5, 3/5, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের জেড বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এবার আসো আমরা তাহলে এবার সুন্দর করে আমরা এস বিন্দুর স্থানাঙ্ক তাহলে বের করতে পারবো। তাহলে আমরা ধরে নিচ্ছি আমাদের এস বিন্দুর স্থানাঙ্ক সেটা হচ্ছে x, y, x, y। এই যে এটার স্থানাঙ্ক কী ধরে নিচ্ছি, x, y, ঠিক আছে। এবার আমরা মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করবো। সো মধ্যবিন্দু সূত্রটা কি, দুই প্রান্তের ভুজের যোগফল। তাহলে আমাদের মধ্যবিন্দুটা হচ্ছে কত, কিনা মধ্যবিন্দু হচ্ছে তোমার 1, 1। তাহলে এটা সমান কি আসলে মধ্যবিন্দুর ভুজ মানে কি, দুই প্রান্তের ভুজের যোগফল ডিভাইড বাই 2। তাহলে বলো এই প্রান্তের ভুজ কত, x প্লাস 1/5 ডিভাইড বাই 2 ইকুয়াল টু কুটি কত, কুটি বের কত, দুই প্রান্তের কুটির যোগফল, তাই পাশে কুটি হচ্ছে y প্লাস এই প্রান্তের কুটি হচ্ছে কত 3/5 ডিভাইড বাই 2, তাই না। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি, এখান থেকে দেখো ভাইয়া x প্লাস 1/5 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 1। সো এবার যদি গুণ করো তাহলে তুমি কি পাবা, x প্লাস 1/5 ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে x এর মান কত পাবা, এই 1/5, তাহলে 2 মাইনাস 1/5, তাহলে আমাদের আসতে আছে 9/5 x এর মান। ঠিক একইভাবে y এর মানটা বের করে ফেলো, কীভাবে করবা, y প্লাস 3/5 ডিভাইড বাই 2, এটা মধ্যবিন্দুর খুঁটি। সো মধ্যবিন্দুর খুঁটির মান আমাদের কত দেওয়া আছে, 1। তাহলে y ইকুয়াল টু কত পাবা এখান থেকে, তোমার 2 মাইনাস 3/5, সো এটা আসতেছে 7/5। সুতরাং আমরা আমাদের উপকেন্দ্রটা পেয়ে গেলাম। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, তো আমরা এখানে লিখে ফেলি একটু। আমাদের এই যে উপকেন্দ্র, এই যে উপকেন্দ্র, তাহলে এই উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে আমাদের 9/5, তারপর হচ্ছে কত 7/5, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের উপকেন্দ্রটা নির্ণয় করা শেষ, ঠিক আছে। এবার এগুলো আমরা বাদ দিই। তারপর দেখো এখন আমরা যেহেতু উপকেন্দ্র বের করছি, আমাদের পরের ধাপ হচ্ছে দেখো এরপর হচ্ছে আমাদের পরাবৃত্ত সমীকরণ বের করব। সো পরাবৃত্ত সমীকরণ খুবই সহজ, আমরা সবাই এটা আশা করে জানি। পরাবৃত্ত সমীকরণের ক্ষেত্রে কি আমরা জানি, পরাবৃত্তের ক্ষেত্রে এসপি ইকুয়াল টু পিএম, ঠিক আছে না। তো আমাদের এই যে পিবিটা হচ্ছে এই পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু, সেই বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি x, y। তাহলে আমরা বলতে পারি পরাবৃত্তের ক্ষেত্রে এই এসপি দূরত্ব আর পিএম দূরত্ব এটা পরস্পর কি সমান, তাই না। আচ্ছা, তো আমাদের নিয়ামক রেখা সমীকরণটা আমরা একটু লিখি, এটা আমাদের লাগবে এখানে। নিয়ামক রেখা সমীকরণ হচ্ছে কত, এখানে 2x প্লাস y মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার আসো এসপির পরিচয় কি, এসপির পরিচয় হচ্ছে দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব, এই যে এস এবং পি এর দূরত্ব। সো সেটা কীভাবে করবো, রুট ওভার বুঝ দুইয়ের বিয়োগফল, তাহলে এক্স মাইনাস এটা কত হচ্ছে তোমার 9/5 হোল স্কোয়ার প্লাস তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে ওয়াই 20 বিয়োগফল ওয়াই মাইনাস 7/5 হোল স্কোয়ার। আর ভাই পিএম পরিচয় কি, এক্স, ওয়াই হতে এই রেখার লম্ব দূরত্ব। সো লম্ব দূরত্ব সবাই জানো এটা, সেটা হচ্ছে আমরা উক্ত বিন্দু দিয়ে এই রেখাকে সিদ্ধ করবো। সো সিদ্ধ করলে কত আসছে, সেটা 2x প্লাস ওয়াই মাইনাস 1, নিচে হচ্ছে রুট ওভার এক্সের শক স্কোয়ার, তাহলে এক্সের শক কত 2, 2 উপর স্কোয়ার মানে কত 4, প্লাস ওয়াই শক স্কোয়ার 1, 1 উপর স্কোয়ার মানে 1, তাই না। সো এবার আমরা তাহলে এবার দেখো আমরা এখানে এই অংশটুকু আমাদের লাগবে না, আমরা এই অংশটুকু মুছে দিই। তাহলে দেখো, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন শুরু। ওকে, এবার দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটা দেখো, এটা মানে আসলে আমরা ভাইয়া এই জিনিসটুকু মানে আমরা কত বসাতে পারি বলো, এটা মানে আমরা √5 বসাতে পারি, তাই না। এটা আমরা √5 বসা দিচ্ছি, ঠিক আছে। এরপর উভয়কে বর্গ করবো। সো বর্গ করলে রুট আর এক্স কাটা যাবে, এখানে থাকবে এক্স মাইনাস 9/5 হোল স্কোয়ার প্লাস এখানে থাকবে হচ্ছে ওয়াই মাইনাস 7/5 হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে যদি বর্গ করবো রুট আর স্কোয়ার কাটা যাবে, নিচে থাকবে 5 আর উপরে হচ্ছে তোমার 2x প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার,
ঠিক আছে। এখন তোমরা আড়াআড়ি গুণ করবা। সো 5 ইকুয়াল টু, তাহলে এটা আমরা যদি সূত্র দিই তাহলে এটা এস স্কোয়ার মাইনাস 2ab। সো এখানে যদি 2ab দিয়ে গুণ করো তাহলে হচ্ছে তোমার 18/5 18x/5 প্লাস বি স্কোয়ার, তাহলে 9/5 এর উপর স্কোয়ার করো। সো 9/5 হোল স্কোয়ার করলে হচ্ছে তোমার 81/25 81/25। ওকে আচ্ছা, তারপর ওকে এটুকু গেল। এরপর আমরা এটা একসাথে করে দিয়েছি, হ্যাঁ। তারপর প্লাস প্লাস এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস তোমার 2ab। সো 2ab হলো কত পাবা 14y/5 প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে হচ্ছে 7/5 হোল স্কোয়ার করলে হচ্ছে তোমার 49/25। ওকে ঠিক আছে না, ইকুয়াল টু, এবার ভাইয়া এইটার সূত্র দিবে। এটার সূত্রটা কি, এটা 5টা কিন্তু তুমি গুণ করে দিছো, সেটা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে কত হবে না 4s স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 প্লাস 2ab, তার মানে 2ab হলে 4xy, তারপর মাইনাস 2y, তারপর মাইনাস 2y মাইনাস 4x। এখানে ভাইয়া a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র দিচ্ছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc, তারপর প্লাস 2ca, ঠিক আছে না। এরপর এখানে 5 দ্বারা যদি গুণ করো তাহলে আমরা এটা একটু তোমাদের জন্য সহজ করে দিই। তাহলে এই পাশে যদি ভাইয়া 5 দ্বারা গুণ করো, তাহলে আমরা এই পাশে করি, তাহলে 5 দ্বারা যদি গুণ করো তাহলে এখানে পাবা 5s স্কোয়ার, তারপর এখানে যদি 5 দ্বারা গুণ করো 5 কাটা যাবে, তাহলে মাইনাস 18 × 5, তার মানে হচ্ছে তোমার 19x। তারপর হচ্ছে তোমার, আর এখানে হচ্ছে তোমার 5 দিয়ে যদি গুণ করো তাহলে এখানে কাটাকাটি গিয়ে নিচে থাকবে হচ্ছে 5, তাহলে 81/5, তারপর হচ্ছে প্লাস 5y স্কোয়ার, তারপর তোমার 5 দিয়ে গুণ করলে মাইনাস এই 5 আর 5 কাটা যাবে, তাহলে হচ্ছে তোমার, আচ্ছা আমরা একটু ভুল করছি ভাই, এখানে একটু ভুল করছি আসলে, এই 5 আর 5 কাটা গিয়ে এই জায়গায় হচ্ছে এই যে 5 আর 5 কাটা গিয়ে এখানে থাকবে 18x, ঠিক আছে। ওকে, আর এখানে 5 আর কাটা গিয়ে নিচে থাকে হচ্ছে 5 আর নিচে 81, তারপর 5y স্কোয়ার মাইনাস 5 14y, তাহলে এই 5 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে তোমার 49/5। এই এক পাশে নিয়ে আসে সবগুলো, তাহলে মাইনাস 4s স্কোয়ার মাইনাস y স্কোয়ার মাইনাস 1 মাইনাস 4xy প্লাস 2y প্লাস 4x। ওকে, তাহলে এবার একসাথে সুন্দর করে সাজা লিখি, তাহলে এটা 5, আচ্ছা এখানে 5s স্কোয়ার, এখানে আছে 4s স্কোয়ার, তার মানে কত হবে? তার মানে আমরা বলতে পারি এখানে হচ্ছে s স্কোয়ার, এখানে হচ্ছে s স্কোয়ার। ওকে, তারপর y স্কোয়ারটা দেখো, এখানে 5y স্কোয়ার, এখানে মাইনাস y স্কোয়ার, তার মানে কত প্লাস 4y স্কোয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার 18, এখানে মাইনাস 18x, আচ্ছা xyটা আগে লিখি, এখানে মাইনাস 4xy লিখলাম, মাইনাস 18x, ওখানে প্লাস 4x, তার মানে এখানে পাবো হচ্ছে তোমার মাইনাস 14x। আচ্ছা y, এখানে মাইনাস 14y, এখানে হচ্ছে প্লাস 2y, তাহলে মাইনাস 12y। এরপর এখানে হচ্ছে তোমার 81/5 প্লাস 49/5, তারপরে পাশে হচ্ছে মাইনাস 1, তাহলে হলে এটা হচ্ছে প্লাস 25 ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ, ঠিক আছে না? আশা করি সবাই বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা পরের মেথডে সলভ করব। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এই ঘ নাম্বারটা সমাধান করব। দৃশ্যকল্প 2 এ উৎকেন্দ্রিকতা 3 হলে, এই যে উৎকেন্দ্রিকতা 3 হলে আমাদেরকে কণিকটির অসীমতর রেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা দেখি ভাইয়া কী কী দেওয়া আছে। দেখো, আমাদের দেখে বুঝতেছো এটা হচ্ছে একটা অধিবৃত্ত। এই অধিবৃত্তের যার মধ্যে একটা আমাদের উপকেন্দ্র হচ্ছে তোমার 12,6, আরেকটার উপকেন্দ্র হচ্ছে কত? আরেকটার উপকেন্দ্র হচ্ছে -12,6, তাই না? সো আমরা উপকেন্দ্রে দেখো, উপকেন্দ্রে আমরা জানি, সে তোমাদেরকে বলছিলাম, উপকেন্দ্রে যদি কুটিগুলো সমান হয়, উপকেন্দ্র যদি দুইটি কুটি কি হয় সমান হয়, দেখো এই কুটিও 6, এখানেও কুটিও কত 6, উপকেন্দ্রের যদি দুইটি কুটি সমান হয় তাহলে মনে রাখবা আমাদের অধিবৃত্তের আর অক্ষটা হচ্ছে x অক্ষ বরাবর বা x অক্ষের সমান্তরাল। যদি এই দুইটা 0 হইতো, এটাও 0 এটাও 0 দিয়ে যদি সমান হইতো তাহলে আর অক্ষটা হচ্ছে x অক্ষ হইতো, বাট এখন কিন্তু দেখো কুটিগুলো 0 না, কুটিগুলো কত 6, এটাও 6 এটাও 6, তাই না? তাহলে এখানে আর অক্ষটা হচ্ছে x অক্ষের সমান্তরাল, আর অক্ষটা হচ্ছে কি x অক্ষের সমান্তরাল। ওকে, তাহলে আমাদেরকে এখানে আরেকটা ব্যাপার হচ্ছে উৎকেন্দ্রিকতার মান বলে দিয়েছে 3, আমাদেরকে কণিকটির অসীমতর রেখার সমীকরণ বের করতে বলা হচ্ছে। সো চলো আমরা তাহলে সমাধানে যাই। আমাদেরকে তাহলে কি কি দেওয়া আছে একটু লিখি। আমাদেরকে এটা ঘ নাম্বার,
আমাদের ঘ নাম্বারে হচ্ছে তোমাদের দেওয়া আছে হচ্ছে দুইটা উপকেন্দ্র, একটা উপকেন্দ্র হচ্ছে এস প্রাইম, সেটা হচ্ছে তোমার 12,6, আরেকটা উপকেন্দ্র হচ্ছে তোমার -12,6, ঠিক আছে। সো সর্বপ্রথম যে জিনিসটা করবা, দুইটা উপকেন্দ্র বা দুইটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে সর্বপ্রথম তুমি কেন্দ্রটা বের করবা। তাহলে আমরা যদি বলি এইখানে আমাদের অধিবৃত্তের কেন্দ্র কত, আমরা জানি দুইটা উপকেন্দ্রের মধ্যবিন্দুটাই হচ্ছে কেন্দ্র। সো মধ্যবিন্দু আমরা সবাই বের করতে পারি, দুই প্রান্তের ভুজের যোগফল ডিভাইড বাই 2। তাহলে বলো 12 আর -12 যোগ করলে কত, 0। তাহলে 0 কে 2 দ্বারা ভাগ করলেও 0। আচ্ছা, কুটিগুলো যোগ করো, 6 + 6 যোগ করলে 12, 12 কে 2 দ্বারা ভাগ করলে 6। তাহলে আমরা বুঝতেছি আমাদের যে তোমার যে অধিবৃত্তটার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে, তার কেন্দ্র হচ্ছে 0,6। তাহলে আমরা তারা অধিবৃত্তের সমীকরণ কী ধরবো, অধিবৃত্তের সমীকরণ আমরা ধরবো এখানে x - 0 হোল স্কয়ার, অর্থাৎ কেন্দ্রের যেটা বুঝ থাকে সেটা x থেকে বিয়োগ যায়, যেটা কুড়ি থাকে সেটা y থেকে বিয়োগ যায়। তাহলে x মাইনাস কেন্দ্রের বুঝ হোল স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার মাইনাস, কারণ এখানে আমাদের আর অক্ষটা হচ্ছে, ভালো করে বুঝো, এখানে আর অক্ষটা হচ্ছে x অক্ষ, যেহেতু কুড়িগুলো সমান, তাহলে এখানে আমাদের আর অক্ষটা হচ্ছে কি x অক্ষের সমান, তাহলে এই জন্য এক্সটাকে সামনে লিখতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে কি y - 6 হোল স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এইটা হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণ। তাহলে এই অধিবৃত্তের সমীকরণের মধ্যে এবার আমাদের অজানা মান হচ্ছে a এবং b এর মান। তাহলে চলো আমরা এগুলো বের করি। তাহলে এর মান এর মান কীভাবে বের করবো? আচ্ছা, আমাদের এখানে আরেকটা ইনফরমেশন বলে দিয়েছে উৎকেন্দ্রিকতার মান। উৎকেন্দ্রিকতার মান আমাদের কত বলা হয়েছে এখানে 3। তাহলে এখন কীভাবে করবো? খুবই সহজ। দেখো ভাইয়া, আমরা জানি যে যদি আমাদের বৃহৎ করে যে x অক্ষ হয়, তাহলে জানো এখান থেকে এই উপকেন্দ্র পর্যন্ত, আমরা অন্য কালার দিয়ে ইউজ করি, এটা অন্য কালার ইউজ করি, দেখো আমরা বলতে পারবো এখান থেকে এইটুকু ডিস্টেন্স এটা হচ্ছে ভাইয়া তোমার এই, আর এখান থেকে এইটুকু ডিস্টেন্স এটা হচ্ছে এই। তাহলে দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? 2a না? তাহলে আমরা বলতে পারি উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে প্রশ্ন মতে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2a। এখন বলো সেই 2a এর মান কি আমরা বের করতে পারবো না? দুইটা বিন্দু জানো, সো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি বলো? ভুজদ্বয়ের বিয়োগফল, তাহলে 12 - 12, তাহলে মাইনাস প্লাস 12 হোল স্কয়ার প্লাস 6 - 6 হোল স্কয়ার। সো এখান থেকে বলতে পারি 2a এর মান হচ্ছে, দেখো 12 যোগ করলে 24 হোল স্কয়ার, তাহলে রুটার স্কয়ার কাটা কি এখানে 24 থাকতেছে। তাহলে ভাই a এর মান হচ্ছে কত? a এর মান হচ্ছে 12। তার মধ্যে আমরা e এর মান জানি, e এর মান হচ্ছে কত? 3। এই যে দেওয়া আছে, দেখো এই যে 3 দেওয়া আছে। সেখান থেকে e এর মান যদি 3 বসাও, তাহলে এর মান হচ্ছে কত? তোমাদের এর মান থাকতেছে হচ্ছে 4। এর মান হচ্ছে কত? 4। এবার দেখো আমরা b এর মান কীভাবে বের করবা? তুমি এর মান জানো, এই যে দেখো এর মান জানো, আর এটা এর মান জানো, তাহলে উৎকেন্দ্রিকতার সূত্র ব্যবহার করে b এর মান বের করবা। কীরকম? আমরা জানি উৎকেন্দ্রিকতার সূত্র ইকুয়াল টু, যেহেতু এটা বলো, তাহলে √1 প্লাস ছোটোর উপর স্কয়ার ডিভাইড বাই বড়োর উপর স্কয়ার। অবশ্যই বর্গ করে দাও, বর্গ করলে e স্কয়ার। সো এর মান যদি 3 হয়, e স্কয়ার মান ডেফিনেটলি 9 হবে। 1 প্লাস v স্কয়ার, এবার বলো এর মান হচ্ছে কত? 4, তাহলে স্কয়ার মান হচ্ছে 16, তাই না? সেখানে আমরা বলতে পারি v স্কয়ার বাই 16, 1টা পাশে গেলে 8, তাহলে v স্কয়ার ইকুয়াল টু কত? v স্কয়ার ইকুয়াল টু এখানে তোমার 16 × 8 গুণ করলে হচ্ছে 128। এবার অবশ্যই বর্গমূল করে দিলে √128 করলে হচ্ছে তোমার 8√2। এখন তোমরা বলতে পারো তাহলে আমরা এখানে বর্গমূল করার সময় প্লাস মাইনাস দিই না, এখানে দেখো b এগুলো হচ্ছে দূরত্ব নির্দেশ করে, এগুলো কখনো ঋণাত্মক হতে পারে না। তো এবার আমরা এখান থেকে কী দেখলাম? আমরা দেখলাম আমাদের এখানে এর মান হচ্ছে তোমার 4 আর b এর মান হচ্ছে 8√2। আচ্ছা, তো আমরা একটু এখানে লিখে ফেলি, এখানে এর মান হচ্ছে তার মধ্যে কত? 4 আর b এর মান হচ্ছে তোমার 8√2। আচ্ছা, সো এবার আমরা বাকিটুকু একটু মুছি, এগুলো আমাদের লাগবে না। আচ্ছা, সো দেখো এবার আমরা পরের ধাপে যাই। আমাদের পরের ধাপে দেখো আমরা এখন যে কাজটা করব, আমরা এই যে স্মল এক্স এটাকে ছেলে এরকম লিখতে পারি s স্কয়ার বাই a মানে কত পাই, তাই না? আচ্ছা, এখানে আমরা এর মান হচ্ছে কত? 4 হোল স্কয়ার, তারপর মাইনাস এখানে হচ্ছে তোমার y - 6 হোল স্কয়ার ইকুয়াল টু, দেখো এই যে এই b মান হচ্ছে কত পাই? এখানে হচ্ছে 8√2, তারপর হোল স্কয়ার ইকুয়াল টু 1। সো আমরা এখানে এই যে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু স্মল এক্স ধরলাম, আর ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু ধরলাম হচ্ছে y - 6। তাহলে আমাদের সমীকরণটার প্রকৃতি কেমন দাঁড়ায়? ক্যাপিটাল s স্কয়ার বাই 4 হোল স্কয়ার মাইনাস ক্যাপিটাল ওয়াই স্কয়ার 8√2 হোল স্কয়ার ইকুয়াল টু 1। আমরা জানি ক্যাপিটাল s স্কয়ার বাই a স্কয়ার মাইনাস ক্যাপিটাল ওয়াই স্কয়ার বাই v স্কয়ার ইকুয়াল টু 1 হলে এই সকল অধিবৃত্তের অসীম তট রেখার সমীকরণ কি? অসীম তট
রেখার সমীকরণ, তাহলে অসীমতর রেখার সমীকরণটা কি? অসীমতর রেখার সমীকরণ হচ্ছে ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু ক্যাপিটাল এক্স। এখন আসো ক্যাপিটাল ওয়াই মানে কি ধরছো ভাইয়া? এখানে ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু প্লাস মাইনাস বির মান হচ্ছে কত? বির মান হচ্ছে তোমার 8√2, তাহলে 8√2 বসাও, আর এর মান হচ্ছে কত? 4 ইন্টু ক্যাপিটাল এক্স মানে স্মল এক্স। সো কি দাঁড়ায়? ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 4 দিয়ে কাটলে প্লাস মাইনাস 2√2 ইন্টু এক্স। এটা হচ্ছে আমাদের অসীমতর রেখার সমীকরণ, এটা হচ্ছে আনসার। ঠিক আছে? সো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এই ধরনের অনেকগুলো অঙ্ক আছে, তোমরা এগুলো যদি একটু অনুশীলন করো, এখানে বোর্ড প্রশ্নগুলো যদি কভার করতে পারো, ইনশাল্লাহ একাডেমিক পরীক্ষায় তুমি এখান থেকে যেরকম প্রশ্ন আসুক অবশ্যই উত্তর করতে পারবা। আচ্ছা, তো এখন দেখো হচ্ছে আমরা দিনাজপুর বোর্ড 2023 সালের প্রশ্নটা সমাধান করব। তো এখানে আমরা দেখি আমাদের কি দেওয়া আছে। আমাদেরকে আমরা দেখতেছি একটা হচ্ছে আমাদের দৃশ্যকল্প 1-এ একটা উপবৃত্ত দেওয়া আছে। এই উপবৃত্তের আমরা একটু কি দেওয়া আছে একটু দেখি। দেখো এখানে হচ্ছে আমাদের একটা তোমার এখানে হচ্ছে আমাদের একটা এই যে নিয়ামক রেখা, সেই নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে এখানে x + 2y - 3, এবং আমাদের এই উপবৃত্তের একটা উপকেন্দ্র দেওয়া আছে। উপকেন্দ্র হচ্ছে তোমার -1, 1, এবং আমাদের এই উপবৃত্তের উপরস্থ একটা বিন্দু P বিন্দু দেওয়া আছে যার স্থানাঙ্ক x, y। আচ্ছা, দৃশ্যকল্প 2-তে আমরা দেখতেছি আমাদের একটা অধিবৃত্তের গ্রাফ দেওয়া আছে, যে অধিবৃত্তের গ্রাফের একটা স্থানাঙ্ক হচ্ছে 4, 0, আর একটা স্থানাঙ্ক -4, 0। সো আমরা এখান থেকে দেখে বুঝতেছি আমাদের এখানে কুটির মান হচ্ছে দুইটাই সমান, অর্থাৎ কুটি দুইটাই 0। সো আমরা বুঝতেছি এখানে আমাদের বৃহৎ অক্ষ হচ্ছে x অক্ষে বরাবর। ঠিক আছে? তো এবার এই দুইটার আলোকে আমাদেরকে এই প্রশ্নগুলো ব্যাখ্যা বা এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আচ্ছা, তো চলো আমরা একটা প্রশ্ন সলভ করি। দেখো প্রথম হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ক নম্বরে কি দেওয়া আছে। আমরা এখানে দেখতেছি s² 8 1 - y এই পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। আচ্ছা, সো আমাদের পরাবৃত্তের সমীকরণ আমরা বারবার একটা কথা বলছিলাম ভাইয়া তোমাদেরকে, সেটা হচ্ছে যে চলকগুলোর পাওয়ার 1 থাকবে, এগুলোর সবগুলোকে তোমরা সবসময় পজিটিভ করে নিবা। তো এই যে -1 এটাকে আমরা পজিটিভ করে নিব। সো পজিটিভ করলে আমরা এখান থেকে অবশ্যই মাইনাস চিহ্ন কমন নিব। সো -8 ইকুয়াল টু এখানে হচ্ছে তোমার এখানে হচ্ছে y -1। ঠিক আছে? আমরা একটু এখান থেকে মাইনাস চিহ্ন যদি কমন নিই, তো -8 ইকুয়াল টু এখানে থাকবে y -1। ঠিক আছে না? আচ্ছা, এখানে আমরা এবার কি করব, আমরা এখানে মনে করি আমরা এবার এটাকে পরাবৃত্তের আদর্শ সমীকরণের সাথে তুলনা করার জন্য আমরা ক্যাপিটাল x ইকুয়াল টু স্মল x ধরবো, আর ক্যাপিটাল y ইকুয়াল টু ধরবো হচ্ছে y -1। তাহলে আমাদের পরাবৃত্তের সমীকরণটা কেমন দাঁড়ায়? ক্যাপিটাল x s² ইকুয়াল টু -8 ইন্টু ক্যাপিটাল y, যা কার সাথে তুলনা করতে পারি বলো তো? ক্যাপিটাল s² ইকুয়াল টু -4ay এর সাথে তুলনা করতে পারি। এই যে y² s² ইকুয়াল টু -8y, এটাকে আমরা s² ইকুয়াল টু -4ay এর সাথে তুলনা করতে পারি, যেখানে আমরা বলতে পারবো যেখানে আমাদের এর মান কত। তাহলে বলো, তাহলে আমাদের দেখো -8 ইকুয়াল টু -4a, তাহলে এখান থেকে তুমি যে ক্যালকুলেশন করো তাহলে এর মান পাবো হচ্ছে 2। এবার চলো এটার জন্য আমরা একটু চিত্রটা একটু আঁকি। দেখো এটার চিত্রটা কী হবে? এই পরাবৃত্ত আমরা এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে আচ্ছা আমি মোটামুটি একটা আঁকি দিচ্ছি। দেখো এরপর ভাইয়া এখানে আমরা বলছিলাম যে চলকের পাওয়ার 1 পরাবৃত্তটা ওই অক্ষের উপর অবস্থান করবে, তাহলে এটাকে আমরা ক্যাপিটাল x ধরতেছি, এটাকে ক্যাপিটাল y ধরতেছি। তাহলে বলো কোন চলকের পাওয়ার 1? y চলকের পাওয়ার 1, তাহলে পরাবৃত্তটা ডেফিনেটলি y অক্ষের উপর অবস্থান করবে। এখন y অক্ষের কি উপরে থাকবে নাকি নিচে থাকবে সেটা ডিপেন্ড করতে, মানে মুখ কোন দিকে মুখ করে থাকবে সেটা ডিপেন্ড করতেছে চিহ্নের উপর। দেখো তো ভাইয়া এই যে এখানে y এর দেখো শক যেটা, সেটা চিহ্ন কি? নেগেটিভ না? সো নেগেটিভ হলে ডেফিনেটলি এটা y অক্ষের উপর অবস্থান করবে এবং y অক্ষের নিচের দিকে থাকবে, অর্থাৎ এই বরাবর থাকবে। তাহলে এই পাশে হচ্ছে উপকেন্দ্র থাকবে, তখন এই উপকেন্দ্র হচ্ছে S। আমরা জানি উপকেন্দ্র যে পাশে নিয়ামক রেখা ঠিক তার ঠিক কোন থাকে? বিপরীত পাশে থাকে। তাহলে বলো এইটুকু ডিস্টেন্স হচ্ছে কত? a। তাহলে এইটুকু যদি ডিস্টেন্স a হয় তাহলে এটাও ডেফিনেটলি a, তাই না? সো এখন যদি তোমাকে বলে নিয়ামক রেখার সমীকরণ কত, তাহলে এখান থেকে তুমি বলতে পারবা নিয়ামক রেখার সমীকরণ। তাহলে আমরা বলতে পারবো নিয়ামক রেখার সমীকরণটা ভাই দেখো এখানে নিয়ামক রেখার সমীকরণটা দেখো, এটা কার সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। সো
এক্স অক্ষের সমান্তরাল মানে কি ওয়াই ইকুয়াল টু এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব, তাহলে ওয়াই, তাহলে এখানে ওয়াই বলতে ক্যাপিটাল ওয়াই, সো ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু এই দুটো রেখার মধ্যবর্তী ডিসটেন্স কত এ, তাহলে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ। বাট যদি নিচের দিকে থাকতো, ঋণাত্মক দিকে থাকতো, তাহলে মাইনাস এ লিখতাম, তাহলে ওয়াই ইকুয়াল টু 1। এবার বলো ওয়াই এর মান কত ভাইয়া, ওয়াই এর মান হচ্ছে ওয়াই -1 আর এর মান হচ্ছে কত 2, তাহলে এইটাকে যদি পাশে নিয়ে আসো তাহলে ওয়াই -3 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ, ঠিক আছে না? ওকে, তাহলে আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। এবার আসো আমরা পরের প্রশ্নে যাই। আচ্ছা, তো আসো আমাদের পরের প্রশ্ন দেখি, আমাদের এটা কমপ্লিট। এবার আমাদের দৃশ্যকল্প 1-এ সঞ্চারপথটির সমীকরণ নির্ণয় করো। এই যে সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো, যেখানে আমাদেরকে উৎকেন্দ্রিকতার মান বলে দিছে। এই যে দেখো এটা হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতার মান, যে মান আমাদের কত বলছে 1/3 হলে উপকেন্দ্র এস অর্থাৎ এই উপকেন্দ্র এস যার স্থানাঙ্ক আমরা জানি, উপকেন্দ্র এস এর স্থানাঙ্ক কত এখানে দেওয়া আছে -1,1, আর আমাদেরকে নিয়ামক রেখার সমীকরণটা দেওয়া আছে, যে নিয়ামক রেখাটা হচ্ছে কত x + 2y - 3 = 0, ঠিক আছে না? তো আমাদেরকে বলছে এটা সমীকরণ বের করো। এবার আসো আমরা, এটা হচ্ছে উপবৃত্ত, তাই না? উপবৃত্তটা বুঝলাম কেমনে, দেখো উৎকেন্দ্রিকতার মান দেখলেই বোঝা যায়, তাই না? তো আমরা বলছিলাম তোমাদেরকে যে কণিকের যখন তোমাকে সমীকরণ নির্ণয় করতে দিবে, যে কোনো কণিকের, সেটা পরাবৃত্ত হোক কিংবা উপবৃত্ত হোক কিংবা অধিবৃত্ত হোক, আমরা কণিকের সঙ্গ অনুসারে কি জানি, SP/PM, এই দুইটার রেশিও হচ্ছে কি উৎকেন্দ্রিকতা ই। তাহলে এখান থেকে কি বলা যায় বলো তো ভাইয়া, SP = E × PM। এবার আসো এসপির পরিচয় কি, এই যে এস বিন্দু থেকে পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা পিএম এর পরিচয় কি, এই যে পি বিন্দু থেকে অর্থাৎ x, y থেকে এই দিকের লম্ব দূরত্ব, তাই না? সো এগুলো আমাদেরকে সবগুলো দেওয়া আছে। দেখো যদি একটু দেখাই, এই যে এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের এসপি, আর এই যে পি থেকে এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের কি পিএম। এই পি বিন্দুর স্থানাঙ্ক আমাদের কত দেওয়া আছে বলো, x, y, আর এস বিন্দুর স্থানাঙ্ক আমাদের কত দেওয়া আছে -1,1। তাহলে আমরা এবার আসো এই অনুসারে আমরা বলি এসপি, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বলো √, ভুজদ্বয়ের বিয়োগফল, তাহলে বলো x - a + 1² প্লাস খুঁটিদ্বয়ের বিয়োগফল, তাহলে y -1² ইকুয়াল টু, দেখো a × PM, ই মানে কত ভাই 1/3 ইন্টু PM, PM মানে একটা নির্দিষ্ট বিন্দু হতে একটা রেখার লম্ব দূরত্ব, নির্দিষ্ট বিন্দু কোনটা x, y, তাহলে x, y থেকে এই রেখার লম্ব দূরত্ব সেটা কত হবে, সেটা হচ্ছে x + 2y - 3 = 0, আর নিচে হচ্ছে √, x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। x এর সহগ কত 1 উপর স্কয়ার করলে 1, 2 প্লাস y এর সহগ স্কয়ার 2 স্কয়ার মানে কত 4, তার মানে এখানে √5, ঠিক আছে? এখন উভয় পাশে বর্গ করে দাও। সো বর্গ করলে কি পাবা, এখানে হবে x + 1² প্লাস y - 1² এ পাশে যদি বর্গ করো এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 5, তাহলে বলো এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 5, তাহলে 5 9 কত 5 9 45, তাই না? 5 9 45, আর এখানে হচ্ছে কত x + 2y - 3² এটুকু আশা করি ক্লিয়ার। তাহলে উপভোগকে কী করে বর্গ করি, এবার আড়াআড়ি গুণ করে দাও। তাহলে আমরা এই পাশে একটু গুণ করি 45, এই পাশে যদি তুমি গুণ করো, এবার এখানে x² + 2x + 1, তারপর এখানে +y² - 2y + 1, এখানে হচ্ছে a + b + c² সূত্র দিলে কী পাবো, s² + 4y² + 9, তারপর +2ab, তাহলে এখানে 4xy 2bc, তাহলে 6, তাহলে 12y, তারপর মাইনাস হচ্ছে 6x হয়ে গেছে। এবার গুণ করে দাও, তাহলে এখানে গুণ করলে 45s² 19x 45 + 45y² - 19y + 45, এক পাশে নিয়ে সেগুলোকে s² - 4y² -9 - 4xy + 12y + 6x = 0। এবার ক্যালকুলেশন করে বাকিটা আশা করি পারবা, ঠিক আছে না? তো দেখো খুবই সহজে আমরা এই উপবৃত্তের সমীকরণটা নির্ণয় করলাম। আচ্ছা, সো এখন চলো আমরা পরের ম্যাথটা সলভ করি।
আচ্ছা, তো এখন চলো ভাইয়া আমরা এবার প্রশ্নটা সলভ করে দেখো আমাদের এখানে কি কি দেওয়া আছে। আমাদেরকে এখানে দেওয়া হচ্ছে আমাদের একটা উপকেন্দ্র দেওয়া আছে, এটা হচ্ছে তোমার 4,0, আর এটা উপকেন্দ্র দেওয়া আছে -4,0। তার মানে লিখলাম দেওয়া আছে উপকেন্দ্র হচ্ছে 4,0, এটা হচ্ছে -4,0। সো উপকেন্দ্র দেওয়া থাকলে আমরা কেন্দ্র বের করবো কীভাবে, এই দুইটার মধ্যবিন্দুটা হচ্ছে কেন্দ্র। সো এই দুইটার মধ্যবিন্দু বের করতে পারবা 0,0। আচ্ছা, তারপর হচ্ছে আমরা জানি যেহেতু এটার দুইটার কোটি সমান, এই যে এটার কোটি 0, এটার কোটিও কত 0। সো এখান থেকে বোঝা যাচ্ছে আমাদের এই ক্ষেত্রে আমাদের এই অধিবৃত্তের আর অক্ষটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষ হলে আমাদেরকে এক্স এর সমীকরণটাকে আগে লিখতে হয়, এটুকু আশা করি বুঝতে পারছো। এবার আমাদেরকে এই অধিবৃত্তের সমীকরণের জন্য আমাদের কী কী লাগবে, এর মান লাগবে, একটা বি এর মান লাগবে। তাহলে চলো এই এর মান আর বি মান বের করার জন্য আমাদের কী কী দেওয়া আছে এগুলো একটু চেক করি। আচ্ছা দেখো, আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের একটা, এদিকে একটা আমাদের একটা নিয়ামক রেখা থাকে, এই পাশে একটা নিয়ামক রেখা থাকে, ঠিক এ পাশে একটা নিয়ামক রেখা থাকে, তাই না? আচ্ছা, আমাদেরকে দেখো এই যে কেন্দ্র থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে ভাইয়া এই, তাহলে কেন্দ্র থেকে এই বরাবর ডিস্টেন্সটা কত, ডেফিনেটলি এই, তাই না? এবার আসো এরপর ধাপটা হচ্ছে দেখো কেন্দ্র থেকে এই নিয়ামক রেখার দূরত্ব, এইটুকু দূরত্ব হচ্ছে ভাইয়া a/e। তাহলে এই দিকেও দূরত্বটাও কত ভাইয়া, ডেফিনেটলি a/e। তাহলে এই যে দুইটা রেখার, এই যে দুইটা নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে যোগ করলে কত পাবা, 2a/e, 2a/e। আচ্ছা, আর দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত, সেটা হচ্ছে 2a। তাহলে চলো এবার আমরা এই দুইটা কন্ডিশন ব্যবহার করে এর মান বির মান বের করতে পারবো। কীরকম দেখো, আমরা জানি উপকেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারো উপকেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব কত, 2a। সেই 2aটা কেমনে বের করবা, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। সো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আসলে বের করা লাগে না, তুমি চিত্র থেকে বের করতে পারো। দেখো কেন্দ্র থেকে এটুকু দূরত্ব কত, 4 একক, কেন্দ্র থেকে এইদিকে দূরত্ব কত, 4 একক। তাহলে এইখান থেকে এইটুকু দূরত্ব কত বলো, 8 একক না? তাহলে আমরা এখানে 2a = 8 লিখতে পারি। অথবা তুমি চাইলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র অ্যাপ্লাই করে এই 8টা বের করতে পারো। সো সেখান থেকে আমি বলতে পারি a এর মান কত ভাইয়া, a এর মান 4। তাহলে এটা আমরা একটা বাক্স করে রেখে দিই, a এর মান আমরা 4 পেলাম। এবার আসো, এবার প্রশ্ন মতে আমাদেরকে আরেকটা জিনিস দিছে, দেখো এই যে আমাদেরকে এখানে দেওয়া আছে, দেখো উপকেন্দ্র হতে নিয়ামক রেখার দূরত্ব, কেন্দ্র হতে নিয়ামক রেখার দূরত্ব। আচ্ছা, সো কেন্দ্র থেকে একটা নিয়ামক রেখার দূরত্ব বলছে, তাহলে কেন্দ্র থেকে একটা নিয়ামক রেখার দূরত্ব কত, a/e। আর যদি বলতো নিয়ামক রেখা দুইয়ের মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে সেটা 2a/e হইতো। বুঝতে পারছো? সো প্রশ্ন বুঝে তুমি লিখবা। ওকে, তাহলে দেখো যদি দুইটা নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব বলতো তাহলে 2a/e লিখতাম। এখন বলছে কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব, তাহলে দেখো কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব কত, সেটা হচ্ছে a/e। তাহলে প্রশ্ন মতে এই a/e এর মান আমাদেরকে কত বলছে, 3, তাই না? সেখান থেকে আমি বলতে পারি তাহলে a = কত বলো, a = 3e। তাহলে দেখো এখানে আরেকটা জিনিস আমরা পেলাম, a এর মান হচ্ছে এই। তাহলে এটাকে আমি 1 নং সমীকরণ আর এটাকে 2 নং সমীকরণ দিচ্ছি। এই দুইটা সমীকরণ সমাধান করে তুমি a এবং e এর মান বের করতে পারো। তাহলে চলে কীভাবে বের করা যায়, দেখো এখানে আমি যদি এর মানটা বসাই, এর মান 3, তাহলে এখানে 3e গুণ করলে e² = 4। তাহলে e² = কত ভাইয়া, 4/3। এখন যদি বর্গমূল করি উভয়পক্ষে, তাহলে e এর মান কত পাবো, e এর মান পাবো 2/√3। তাহলে এখন অনেকে বলতে পারো তাহলে বর্গমূল করলে প্লাস মাইনাস কেন দিই নাই, এখানে প্লাস মাইনাস দেওয়ার প্রশ্ন আসে না, কারণ এই হচ্ছে দুইটা দূরত্বের রেশিও। সো এটা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে বলো এর মান আমি কত পেলাম, 2/√3। এবার e এর মান বসিয়ে আমি এর মান বের করতে পারবো। কীরকম দেখো, আমি e এর মান কত, 2√3 = কত, 4। তাহলে দেখো ভাই এখানে আমি তাহলে কত বলতে পারি, a = কাটাকাটি করলে 2, তাহলে এর মান হচ্ছে 2√3, এর মান হচ্ছে কত, 2√3। ঠিক আছে না? এবার দেখো তুমি ভাইয়া এখানে যে বিষয়টা দেখবে সেটা হচ্ছে তুমি e এর মান জানো, a এর মান জানো। তাহলে a এর মান e এর মান জানা থাকলে b এর মান খুব সহজে বের করতে পারবো, সেটা হচ্ছে e এর সূত্রটা অ্যাপ্লাই করে। সো e এর সূত্রটা তাহলে আমরা এখানে একটু অ্যাপ্লাই করি। e এর সূত্র সবাই জানো, e = √1 + 2 ² এখানে ছোট হচ্ছে v, তাহলে v²/a²। এবার উপপাশে বর্গমূল করলে বর্গ করলে e² = 1 + v²/a²। এবার আসো e এর মান কত, 2/√3, তো e² মান কত হবে, 4/3 = 1 + v², বলো a² মান কত, a মান হচ্ছে 2√3, a মান 2√3। তাহলে এটার উপর যদি স্কয়ার করো তাহলে কত হবে, 4 আর 3 গুণ করলে 12, তাই না? সো এবার আমরা পরের ধাপটা একটু দেখি। এখানে দেখো এখান থেকে আমরা বলতে পারি, দেখো এবার v²/12 = 4/3 - 1। তাহলে এবার এখান থেকে হিসাব নিকাশ করে ফেলো, এখান থেকে v²/12 3 যদি লসাগু নাও তাহলে এখানে হচ্ছে 4 - 3 তার মানে 1, তাহলে b² মান কত পাচ্ছ,
বি স্কোয়ার মান তুমি পাচ্ছ আর গুণ করলে 4, তাহলে বি স্কোয়ার মান আমি কত পাচ্ছি 4। সুতরাং বি এর মান কত, বি এর মান হচ্ছে 2। তাহলে অধিবৃত্তের সমীকরণটা কী দাঁড়াবে, আমাদের অধিবৃত্তের সমীকরণ চাইছে তো এস স্কোয়ার বাই এ স্কোয়ার। এ স্কোয়ার মান কত বলো, এর মান হচ্ছে 2√3, তাহলে এ স্কোয়ার মান কত হবে 12 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, বি স্কোয়ার মান কত 4 ইকুয়াল টু 1। এটা হচ্ছে একটা আনসার। আরেকটা কি চাইছে অসীমতরের সমীকরণ, অসীমতরের সমীকরণের সূত্র আমরা জানি ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বির মান কত, বির মান হচ্ছে 2 আর এর মান কত, এর মান হচ্ছে 2√3 ইন্টু এক্স। তো কাটাকাটি করলে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3 ইন্টু এক্স। এটা হচ্ছে অসীমতরের সমীকরণ। ঠিক আছে, তো আশা করি এই ধরনের ম্যাথগুলো তোমরা ভালো করে সমাধান করবা এবং এইগুলো বারবার তুমি অনুশীলন করবে। এই টাইপের অনেকগুলো ম্যাথ আছে। সো আশা করি তোমরা এগুলো যদি তুমি ভালো করে যদি সমাধান করে যাও ওনিক্স থেকে যে কোনো প্রশ্ন সমাধান করতে পারবো। ঠিক আছে, সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তাহলে আমরা পরে হচ্ছে পার্ট 2 নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।